সূরা বাকারায় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাযীনা জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আল্লাহ আমাদের জন্য পৃথিবীকে সৃষ্টি করেছেন বিছানা হিসাবে, ওয়াস সামাআ বিনা বিনা, এবং আকাশটা তৈরি করেছেন ছাদ হিসাবে, ছাউনি হিসাবে। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, এবং আকাশ থেকে বারি বর্ষণ করছেন। মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং আমাদের জন্য এই যে ফলসমূহ আমাদের জীবিকা হিসেবে তৈরি করছেন, উৎপাদন করছেন। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তারপরে আমি জেনে শুনে আল্লাহকে কিভাবে সমকক্ষ করতে পারি। ওয়া আনতুম তা'লামুন, ইভেন আমি জানার পর, আমি যখন এই আল্লাহর বিশালত্ব আমি বুঝতে পারছি, তখন কি চিন্তা করো যে আর কেউ আল্লাহর সঙ্গে সমকক্ষ হতে পারে? আমি যখন চিন্তা করছি যে সাব অ্যাটমিক পার্টিকেল, আমি যে যে চারটা আল্লাহর পরিসরে আল্লাহর সৃষ্টিকে বোঝার চেষ্টা করলাম, ক্যাটাগরি 1, 2, 3, 4, যে সাব অ্যাটমিক যে ওয়ার্ল্ডটা আছে সেখান থেকে শুরু করে যে মেগা ওয়ার্ল্ডটা আছে, যেগুলো আল্লাহ তৈরি করছেন, তারপরে কি কেউ আল্লাহর সমকক্ষ কাউকে চিন্তা করতে পারে? কোনোভাবেই সম্ভব না। তো সেই জিনিসটা আমাদের ধারণ করতে হবে। এবং আল্লাহ কিন্তু যে পৃথিবীকে বিছানা হিসেবে তৈরি করেছেন, এটা কিন্তু বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন। যেমন সূরা নাবাতে আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদের পৃথিবীকে আমি বিছানা হিসেবে তৈরি করিনি? এবং আমি এই যে যে পাহাড়টাকে আমি আমি কিলোক রূপে তৈরি করিনি, এবং তোমাদের সবাইকে আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি। এই জোড়াটা কিন্তু শুধুমাত্র মানুষের মানে ছেলে এবং মেয়ে না, আকাশ বাতাস, চন্দ্র তারা, হ্যাঁ, স্থলভাগ জলভাগ, সবকিছু কিন্তু নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, ইলেকট্রন প্রোটন, সবকিছুই কিন্তু জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে। আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেটাতে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই যে কোয়ান্টাম এন্টাঙ্গেল বলে যে কথাটা আছে, যেখানে নাকি চার্জ পার্টিকেল গুলো অপোজিট ওয়েতে মানে দূরে রাখলেও একইভাবে কাজ করে অপোজিট ডাইরেকশনে, যেটা একটা আল্লাহর বিশেষ সৃষ্টি। এবং এটা সৃষ্টি করে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট আবিষ্কার করে 2022-এ নোবেল পুরস্কার পেয়েছে, যেটা আমি পরে আপনাদের ভিডিও দেখাবো, পরবর্তী কথাবার্তা একটু আসবো। তো আমরা আজকে এই প্রথম অংশে যে বিছানা হিসেবে যে তৈরি ব্যাপারটা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করবো। এখানে আল্লাহ কি শ্রেষ্ঠত্ব মহত্ব রয়েছে। আমরা পৃথিবী পৃষ্ঠকে যখন আমরা দেখি সাধারণভাবে, তখন কিন্তু আমাদের সমতল মনে হয়। হ্যাঁ, এই সমতলতার কারণ হচ্ছে যে আমরা আসলে পৃথিবীর যে অংশটা দেখি তা খুব অল্প পরিসরে দেখতে পাই। আসলে ইনফ্যাক্ট আজ থেকে 100 বছর বা 200 বছর আগে বিজ্ঞানীরা ধারণা করতেন যে পৃথিবীটা সমতল এবং এই পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, বা পৃথিবীর চারিদিকে এই যে তারাগুলো ঘুরছে। হ্যাঁ, কিন্তু যে কথা ভুল প্রমাণিত হয়েছে, এবং কোরআনে যেটা বলা হয়েছে সেটা কিন্তু সঠিকভাবে প্রমাণিত হয়েছে। তো আমরা আসলে মানে সাময়িকভাবে সমতল মনে হয় এই কারণে যে আমরা এই পৃথিবীর অল্প অংশটা খালি চোখে দেখতে পাই, এবং এই সমতলতার ধারণাটা হালকাভাবে সূরা তহাতে এবং যখরুকে বর্ণনা করা হয়েছে। এটার কারণটা হচ্ছে যে পৃথিবীর যে যে এটা আমরা জানি যে এটা কমলা লেবুর আকার, দাহাহা, যে অস্ট্রিচ পাখির ডিমের যে শেপটা, কমলা লেবুর যে শেপটা, যে উপর থেকে নিচ পর্যন্ত শুধু মানে সম্পূর্ণ গোল না, উপর এটা লম্বা দিকে চ্যাপ্টা আকার। তো এইটার কিন্তু বিশাল রেডিয়াস রয়েছে, প্রায় 6400 কিলোমিটার, যেটা ব্যাসার্ধ বলি। আর ব্যাস আমরা যদি 2 দিয়ে গুণ করি, প্রায় 12800 কিলোমিটার। এটা একটু কম বেশি হতে পারে, এটা অ্যাপ্রক্সিমেট বলা হয়। তো অ্যাপ্রক্সিমেটলি এটার রেডিয়াস আমাদের পৃথিবীর 6400 কিলোমিটার। তো আমরা যেটা খালি চোখে দেখি 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বা 5 কিলোমিটার দেখতে পাই, তো এই জন্য সমতল মনে হয়। তো দৈনন্দিন জীবনে আমরা এই বিশাল পৃষ্ঠে
একটি ছোট অংশের মধ্যেই আমরা চলাফেরা বা ওঠা বসা করে থাকি, বা দৃষ্টি সীমা আমাদের খুব সীমিত থাকে। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে বায়ুমণ্ডলে যে সাধারণভাবে আমরা আকাশ যেটা দেখি, যে আমাদেরকে ছাউনি দেওয়া হয়েছে, তা মাথার উপরে একটা সুরক্ষা টাইপ বা আহ, আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। বাট এখানে কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে। এই আগের ক্লাসে তো আমি হালকাভাবে টাচ করেছি লেয়ারের ব্যাপারে, যেটা একটু আর একটু বিস্তারিত আজকে জানবো। এই বায়ুমণ্ডলের লেয়ার গুলো, হ্যাঁ, অত্যন্ত উপকারী, এবং এই উপকারটা আমাদের জন্য কিভাবে কাজ করে। একটা বিছানার উপর আমরা যখন থাকি, তখন কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা নিশ্চিত রয়েছি, প্রোটেক্টেড রয়েছে, আমাদের কেউ ডিস্টার্ব করতে পারবে না, সিকিউর রয়েছে। হ্যাঁ, আমাদের একটা বিশাল নিয়ামত এই বিছানার উপরে থাকা। তো এই নিয়ামতটা যখন বড় পরিসরে আল্লাহর কাছে যখন এই পৃথিবী সিস্টেম চিন্তা করছি, তখন কিন্তু আমাদের এই অ্যাটমসফিয়ারিক লেয়ার্সটা কিভাবে আল্লাহ গঠন করেছেন এটা যদি খেয়াল করি, যে বায়ুমণ্ডলের বেশ কিছু স্তর রয়েছে। এই স্তরে বিভিন্ন গ্যাসের মিশ্রণ রয়েছে এবং আয়নাইজ বিভিন্ন লেয়ার রয়েছে। তো আমাদের উপরের দিকে যে প্রথম যে লেয়ারটা রয়েছে, স্তরটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এবং এটি প্রায় 8 থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে একটা অবাক করার মতো ব্যাপার, যে এখানে যে আমরা যে বাতাসটা দেখতে পাই আমাদের অ্যাটমসফিয়ারে, এখানে কিন্তু 4:1 ভলিওমেট্রিক রেশিওতে আনুপাতিকে নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে। নাইট্রোজেন রয়েছে প্রায় 78% এবং অক্সিজেন রয়েছে প্রায় 21%। এবং অন্যান্য জলীয় বাষ্প রয়েছে, ধূলিকণা রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, ও অন্যান্য গ্যাসের পরিমাণ হালকা পরিমাণ রয়েছে। এবং খেয়াল করেন যে আল্লাহর কি বিশেষ রহমত, কি বিশেষ নিয়ামত, যে এই রেশিওটা যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যেত, বা অক্সিজেনের পরিমাণ কম হয়ে যেত, বা অক্সিজেন অতিরিক্ত হতো, বা নাইট্রোজেন কমে যেত, তাহলে কিন্তু এই আমাদের জীব জগৎ বা উদ্ভিদ জগৎ কিন্তু বেঁচে থাকতে পারতো না। তাহলে এই যে আমরা যে ট্রপোস্ফিয়ারটা দেখছি আমাদের জাস্ট ঊর্ধ্ব স্তরে, যেখানে এই এই ভলিওমেট্রিক রেশিওটা আলহামদুলিল্লাহ এটা এক্সিলেন্ট এক্সিলেন্ট রেশিওতে রয়েছে, যার কারণে আমরা বেঁচে থাকতে পারছি। আরেকটা জিনিস খেয়াল করবেন, রাতে বেলা আমরা দেখেছি যে দিনের বেলা যথেষ্ট পরিমাণ আমাদের পৃথিবীর স্থলভাগটা গরম থাকে, রাতে বেলা এইটা হালকা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা হয় না। এটা কিন্তু খেয়াল করার মতো ব্যাপার। যারা ঊর্ধ্বে গমন করে, যে এয়ার স্পেসে যারা গমন করে, হ্যাঁ, তারা এটা খেয়াল করেছে আমাদের ঊর্ধ্ব আকাশে কিন্তু টেম্পারেচার অনেক কম, মাইনাস 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, 500 ডিগ্রি সেন্টিগ্রেড, থাউজেন্ডস অফ ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমাদের এই পৃথিবীর পৃষ্ঠে এই তাপমাত্রার কিন্তু একটা ব্ল্যাঙ্কেটের মতো কাজ করে একটা লেয়ার। সেটা কি, এখানে এখানে আপনারা যেটা আমি বলেছি যে জলীয় বাষ্প এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রয়েছে, এটা গ্রিন হাউস এফেক্টের মতো কাজ করে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের যে কৃষ্ণ অঞ্চলে বা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে এক ধরনের গ্রিন হাউস তৈরি করে বাংলাদেশে তৈরি করা হয়। ভিতরে টেম্পারেচারটাকে একটা বিশেষ টেম্পারেচার মেনটেন করা হয়, এবং সেখানে গাছপালা চাষাবাদ করা হয়। এটা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আমি সৌদি আরবে এবং ইউএইতে দেখেছি, এবং এখানে কিন্তু টেম্পারেচারটা সুন্দরভাবে মেনটেন করে উদ্ভিদ শাকসবজি তৈরি উৎপাদন করা যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের পৃথিবীর পৃষ্ঠে যে এই যে টেম্পারেচারটা যে মেনটেন করা হচ্ছে 30 ডিগ্রি টেম্পারেচার, এটা মাইনাস হলেও হয়তো আমরা নর্থ পোলে বা সাউথ পোলে হয়তো -30-40 ডিগ্রি যাচ্ছে, বাট -500 ডিগ্রি হচ্ছে না। কিন্তু কারণটা কি, এটা এই কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পটা এখানে ব্ল্যাঙ্কেট হিসেবে কাজ করছে। তো পৃথিবীর পৃষ্ঠ থেকে যে যে ইনফ্যাক্ট আমাদের এখানে যে আমরা সূর্য থেকে যে আলোটা পাচ্ছি, এটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, লং ওয়েভ লেন্থ রয়েছে এই অ্যাটমসফিয়ারে, এবং এখানে আসার পরে এটা কিন্তু পৃথিবী পৃষ্ঠটাকে গরম করছে। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড এবং জলীয়
বাষ্পের কারণে এই টেম্পারেচারটা রাতে বেলা এটা রিরেডিয়েট হয়ে ফিরে চলে যাচ্ছে না, এটা ব্ল্যাঙ্কেটের কারণে ব্ল্যাঙ্কেটের আকার ধারণ করছে, যার ফলে এইটা এই তাপমাত্রাটা বেশ কিছু তাপমাত্রা রয়েই যাচ্ছে, কিছুটা কমে যাচ্ছে, বাট বেশ তাপমাত্রা রয়ে যাচ্ছে, যার ফলে একটা নাতিশীতোষ্ণ একটা টেম্পারেচার বিরাজ করছে। তো বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তরটা, যা ট্রপোস্ফিয়ার নামে উপরে রয়েছে 70 কিলোমিটার, যাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আমি এখন দ্বিতীয় লেয়ারটার কথা বলছি, যেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে রয়েছে ওজোন স্তর, যে O3, দ্যাট মিনস আমরা যেটাকে অক্সিজেন বলছি, সেটা কিন্তু নর্মাল অক্সিজেনটা হচ্ছে O2, আর যখন এটাতে একটা প্রোটন যুক্ত হচ্ছে, একটা ইলেকট্রন অ্যাড আপ হয়ে যাচ্ছে, তখন এটাকে বলা হয় ওজোন, O3। এবং এই ওজোন লেয়ারটা রয়েছে এই সেকেন্ড স্তরে, যেটা 70 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এই ওজোন লেয়ারটা থাকার কারণে যে আমাদের যে সূর্য রশ্মি থেকে যে আলট্রা ভায়োলেট ইউভি রে বা এক্স রে, হ্যাঁ, এইটা কিন্তু খারাপ যে আলট্রা ভায়োলেট রে রয়েছে, এটা কিন্তু পৃথিবীতে পৌঁছাচ্ছে না, যার ফলে না হলে কিন্তু আমাদের এই স্কিন গুলো বার্নিং হয়ে যেত, হ্যাঁ, আমাদের উদ্ভিদ বাঁচত না, মানুষ বাঁচত না, এই প্রাণী জগৎ বাঁচতে পারতো না। তো যার ফলে এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত। তৃতীয় স্তরটি যে বিশেষ আয়নযুক্ত গ্যাসের স্তর, যাকে বলা হয় আয়নোস্ফিয়ার, এই তৃতীয় স্তরটাকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে এই তৃতীয় স্তর প্রায় 320 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমি আবার বলছি যে এই যে তৃতীয় যে স্তরটা রয়েছে, যার নাম স্ট্র্যাটোস্ফিয়ার, এটা বিস্তৃত প্রায় 320 কিলোমিটার পর্যন্ত। এখানে শর্ট রেডিও ওয়েভ প্রতিফলিত হয় এবং দীর্ঘ দূরত্বে আমরা রেডিও কমিউনিকেশন করতে পারি। এই যে আমরা এখন আজ থেকে 20 বছর 30 বছর আগে, আমার স্পষ্ট মনে আছে, আমি 1995 সালে আমি আমেরিকায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমি জাস্ট একটা রেডিওর মাধ্যমে কমিউনিকেশন করছিল আমার এক রিলেটিভ এক জায়গা থেকে আরেক জায়গায়। আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম যে উনি কিভাবে মানে তার ছাড়া, টেলিফোন ছাড়া উনি কমিউনিকেশন করছেন। এবং উনি তখন আমাকে ওই সময় 94-95-এ উনি আমাকে বলছিলেন যে সামনে কিন্তু এমন কিছু মোবাইল আসবে, নেট, যেটাতে রেডিও ওয়েভের মধ্যে কমিউনিকেশন হবে, যেটার মাধ্যমে একখান থেকে যোগাযোগ হবে এবং দেখা যাবে কথা বলার সময়। তো এটা আমি বিশ্বাসই করতে চাই নাই 95-96, যখন আমি আমেরিকা নিউ ইয়র্কে এক মাস ছিলাম। তো আমি বিশ্বাসই করতে চাই নাই। তো আলহামদুলিল্লাহ এখন যখন দেখি তখন মনে হয় যে এটা তো বিরাট ব্যাপার, আল্লাহর বিশেষ নিয়ামত। আমি যখন এটাকে আল্লাহ যে বলেন যে আমি তোমাদের সবকিছু রেকর্ড করছি, আমি সবকিছু মনিটর করছি, সবকিছু দেখছি, আমি তোমার ঘরের কাছেই রয়েছে প্রত্যেকটা, আমি তুমি যে নিঃশ্বাস ফেলাচ্ছ, তুমি কি চিন্তা করছো, সেটাও আমি আমি বুঝতে পারি, সেটাও আমার নলেজের মধ্যে রয়েছে। তো আমি কিন্তু আজকে আমার জন্য এটা বোঝা কিন্তু খুব সহজ মনে হয়। So easy, and it is, yes, he is doing that, আলহামদুলিল্লাহ। এবং এখানে আমাদের মুনকার নাকির যে দুটো ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন, হ্যাঁ, লেখক, সম্মানিত লেখক দ্বয় রয়েছেন, সেটা কিন্তু অনুমান করতে আর কোনো কষ্ট হয় না। তো এই 320 কিলোমিটার জুড়ে যে আয়নোস্ফিয়ারটা রয়েছে, এইটার কারণেই কিন্তু আমরা এই সুন্দরভাবে মোবাইল কমিউনিকেশন, এইচএফ সেটের কমিউনিকেশন, ভিওএইচএফ কমিউনিকেশন, আইআর রেডিয়েশনের মাধ্যমে আমরা আমরা আমি যেহেতু এয়ার ডিফেন্স আর্টিলারির অফিসার, তো আমি বেসিক্যালি আই ডিল উইথ মিসাইলস, intercontinental ballistic missile, air control missiles and all, air to air communication, ground to air communications. তো এগুলোতে কিন্তু এগুলো সম্ভব ছিল না, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল গুলো যেভাবে কমিউনিকেশন করে, কন্ট্রোল করা হয়, এগুলো তো সম্ভব ছিল না আনলেস এই তৃতীয় স্তরটা আয়নোস্ফিয়ার যে 320 কিলোমিটার জুড়ে রয়েছে, এটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। তো এই তৃতীয় স্তরটা ইজ সো ইম্পর্টেন্ট। আমি এখন চতুর্থ স্তরটা নিয়ে একটু কথা বলতে চাই, যেটাকে বলা হচ্ছে ম্যাগনোস্ফিয়ার। এটা অতি সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন।
এই ম্যাগনেটোস্ফিয়ারটা প্রায় 1000 কিলোমিটার জুড়ে আমাদের পুরো পৃথিবীর চারিদিকে রয়েছে। কিন্তু এটা অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার যে আমাদের পৃথিবী ছাড়া বাকি যে গ্রহগুলো রয়েছে, লাইক ইউরেনাস, ভেনাস, নেপচুন, প্লুটো, স্যাটার্ন, মার্স, মঙ্গল গ্রহ, কোনোটার চারিদিকে কিন্তু এই ধরনের ম্যাগনোস্ফিয়ার কোনো বেল্ট নাই, যার ফলে এই এই এই- এই চুম্বকীয় যে ম্যাগনেটিক শিল্ড হিসেবে কাজ করছে এই পুরো পৃথিবীর চারিদিকে, যার ফলে আমাদের বাইনাও আমরা জানতে পেরেছি যে ক্যাটাগরি 4-এ যে বিভিন্ন তারাগুলো রয়েছে বা গ্যালাক্সি গুলো রয়েছে, এখানে কিন্তু প্রতি সেকেন্ডে একটা করে তারার বিস্ফোরণ হচ্ছে। এবং এই ওয়েস্ট, কসমোলজিক্যাল যে ওয়েস্ট গুলো আছে, হ্যাঁ, পার্টিকেল গুলো রয়েছে, যে গ্রহাণু গুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু পৃথিবী থেকে আসতে পারছে না। এটা প্রোটেকশন শিল্ড হিসেবে কাজ করছে এই বেল্ট। প্রায় 1000 কিলোমিটার আমাদের পৃথিবীর চারিদিকে রয়েছে এই বেল্টটা। তো এই এই লেয়ার গুলো আপনারা খেয়াল করেন যে নিচের যে লেয়ারটা রয়েছে ট্রপোস্ফিয়ার, যেখানে আমাদের নর্মালি আমরা দেখি যে এয়ারক্রাফট গুলো পরিবহন করে, তারপরে স্ট্রাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার, যেটা আমি একটু আগে বর্ণনা করলাম। এরপরে এই ভ্যান অ্যালেন বেল্টটা একটু খেয়াল করেন। এখানে আপনারা এই ছবিটা কি দেখতে পাচ্ছেন? কেউ যদি একটু আমাকে কনফার্ম করেন, দেখা যাচ্ছে কি? স্যার দেখা জি যাচ্ছে। স্যার। জি স্যার, দেখা যায়। ও, সো নাইস, রাইট। এই যে পৃথিবীটা মাঝখানে দেখা যায়, এই পৃথিবী চারিদিকে আমরা যে দাঁড়িয়ে আছি, বসে আছি, নিচে কিন্তু 7টা লেয়ার রয়েছে, হ্যাঁ, যেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। তো সেখানে গভীর যে লেয়ারটা সেন্টারে রয়েছে, এখানে কিন্তু তরল পদার্থ রয়েছে, ম্যাগনা রয়েছে, তরল পদার্থ, পানি এবং ইয়ে রয়েছে। আমি লেয়ার গুলো পরবর্তীতে বিশ্লেষণ করব। এবং আমরা জানি এই পৃথিবীটা কিন্তু অনেক স্পিডে ঘুরছে, যেটা আমি গত একটা ক্লাসে বলেছি। এটা স্পিডটা কততে ঘুরছে কেউ বলতে পারবেন? এটা কোশ্চেন, এর আগে আমি বলেছি, কেউ কি বলতে পারবেন? স্পিড অফ আর্থ, আমাদের যে অক্ষের উপরে ঘুরছে, কত কিলোমিটার বেগে আমরা ঘুরছি? এটা কিন্তু আমি বলেছি। রাইট, নো প্রবলেম। সেটা হচ্ছে যে পৃথিবীটা ঘন্টায় 3000 কিলোমিটার বেগে তার অক্ষের উপরে ঘুরছে, যে কারণে আমরা 24 ঘন্টায় কিন্তু আমরা এই যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে আসছি। মানে আমি এক জায়গা থেকে পুরো ঘুরে আবার আমার জায়গায় এসে পৌঁছাচ্ছি 24 ঘন্টায়। এইটা সার্কামফারেন্স বা পরিধি প্রায় 42,000 কিলোমিটার আমি ক্রস করছি 24 ঘন্টায়। তাহলে আমার গতিবেগটা হচ্ছে প্রায় 2500 থেকে 3000 কিলোমিটার পার আওয়ার। আবার পৃথিবীটা যে সূর্যের চারিদিকে ঘুরছে, যে 365 কিলোমিটার, 365 দিনে, এইখানে পৃথিবীর গতিবেগ কত কত কেউ বলতে পারবেন? ঘন্টায় 1 লাখ কিলোমিটার, 1 লক্ষ কিলোমিটার, ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার। আবার পৃথিবী যে সূর্য সহকারে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ঘুরছে, সেখানে বেগ কত? সেখানে বেগ ঘন্টায় 8 লক্ষ কিলোমিটার। তাহলে এই গতিবেগের কারণে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এখন পৃথিবীর চারিদিকে খেয়াল করেন, এই বলরেখা, চুম্বকীয় বলরেখাগুলো খেয়াল করা যাচ্ছে। এই চুম্বকীয় বলরেখাগুলো তৈরি হচ্ছে পৃথিবীর চারিদিকে, এবং পৃথিবীটা একটা ম্যাগনেটের আকার ধারণ করছে, যার ফলে এই ভ্যান অ্যালেন বেল্ট, রেডিয়েশন বেল্টটা দেখতে পাচ্ছেন প্রায় 1000 কিলোমিটার জুড়ে। এই যে বেল্টটা তৈরি হচ্ছে, এই পৃথিবীর পৃথিবীর কেন্দ্রে যে ম্যাগমা গুলো রয়েছে, যে যে বিভিন্ন লেয়ার গুলো রয়েছে, যা নাকি তরল পদার্থ দিয়ে তৈরি, অত্যন্ত গরম, যেটার ঘূর্ণনের কারণে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। পৃথিবী ম্যাগনেট আকারে আকারে বিহেভ করছে, যার ফলে চারিদিকে ভ্যান অ্যালেন বেল্ট হয়ে চুম্বকীয় শিল্ড তৈরি হচ্ছে, যার ফলে এই যে বাঁদিকে যে আপনি যে তীরের মতো দেখছেন বাঁদিকে, এগুলো কিন্তু তীরের আকারে। এই কসমোলজিক্যাল আমাদের
নিশ্চিত। স্পেস থেকে সূর্যের যে আলো আসতেছে বা গ্রহাণুগুলো ছুটে আসতেছে বা কসমোলজিক্যাল বিভিন্ন ওয়েস্ট গুলো, ক্ষতিকারক জিনিসগুলো আমাদের পৃথিবীর দিকে আসতেছে, যা আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু কিছুই করতে পারছে না, বিকজ অফ দিস ভ্যান অ্যালেন বেল্ট। দিস ভ্যান অ্যালেন বেল্ট ইজ সো ইম্পর্টেন্ট। এবং মডার্ন সায়েন্স এই জাস্ট রিসেন্টলি 10 বছর 12 বছর আগে আবিষ্কার করেছে, এবং দে আর সারপ্রাইজ, মডার্ন সায়েন্টিস্ট আর সারপ্রাইজ হাউ ইট ইজ পসিবল। এবং আল্লাহ এটা এই বিশেষ নিয়ামতের মাধ্যমে আমাদেরকে প্রোটেক্টেড রেখেছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের আজকের দ্বিতীয় পর্বে আমাদের অ্যামেজিং হিউম্যান বডি, আমাদেরকে আল্লাহ যে সৃষ্টি করেছে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, সেটা কিভাবে শ্রেষ্ঠ সৃষ্টি এটা বোঝার চেষ্টা করব। সূরা মুলকে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। হে নবী, আপনি বলুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। কালিলাম মানে হচ্ছে অল্প, কালিলাম মা তাশকুরুন, তোমরা অল্পই শকর গুজার করো। আমরা আসলে কতটুকু শকর গুজার করি? আমাদের আমাদের এই এই কানে যে শ্রবণ শক্তি, যে কানে কতগুলো লেয়ার রয়েছে, কি আছে না আছে, আমরা যে আপাদ মস্তক উপর থেকে নিচ পর্যন্ত, আমাদের চোখের কি অপরূপ সৃষ্টি, কি বিশাল সৃষ্টি, আমাদের ব্রেইন, আমাদের হার্ট, ও মাই গড, চিন্তাই করা যায় না। আমরা আমরা দিনে, মাসে, সপ্তাহে কয়বার চিন্তা করি? সূরা ৩ আমরা খেয়াল করেছি কিনা? সূরা ৩-এ মহান আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আল্লাহ কসম করছেন, এবং কসমের জবাবে কসম, আল্লাহ কসম করে সেটা জবাব দেয়। আল্লাহ কসম করছেন কিসের? তীর এবং জৈতুন ফলের। প্যালেস্টাইনের তীর এবং জৈতুন ফল তৈরি করা হয়। আল্লাহ সেখানে প্যালেস্টাইনে অনেক নবী রাসূল এসছেন, তাদেরকে নিয়ে আল্লাহ কসম করছেন। আল্লাহ তুর পাহাড় নিয়ে, হযরত মুসা আলাইহিস সালাম এখানে নাজিল হচ্ছে, তাকে নিয়ে, এবং তুর পাহাড় নিয়ে মহান আল্লাহ কসম করছেন। তারপর যে নিরাপদ নগরী, যেখানে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, আমাদের আদি পিতা, এবং আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এবং এই নিরাপদ শহরের কসম করছেন। কসম করে আল্লাহ কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ, নিশ্চয়ই আমি তোমাকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে এবং সবচেয়ে শ্রেষ্ঠ কোয়ালিটি দিয়ে। তার মানে ব্রেন সেলের মধ্যে কি আছে, চোখের মধ্যে কি আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শ্রেষ্ঠ কোয়ালিটিস দেওয়া হয়েছে। বাট আমরা কখন কিভাবে চিন্তা করি? কখন চিন্তা করি? বা তারপরে কিন্তু সেন্টেন্সে বলা হয়েছে, হ্যাঁ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমরা যদি আমার কথা না শোনো, আমাকে শুকরগুজার না করো, এবং নিচ থেকে নিচতম জায়গায় তোমাকে আমি ফেলে দেবো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস, যারা কি ঈমান এনেছে, আমল করছে, তারপর কথা বলি, মানে তার মানে দাঁড়াচ্ছে আল্লাহ আমাকে শ্রেষ্ঠতম অবয়বে সৃষ্টি করেছেন। সেটা তো তখনই আমি শ্রেষ্ঠ, যখন আমি আল্লাহর শুকরগুজার করছি, আল্লাহর শ্রেষ্ঠত্বকে আমি ধারণ করছি। তো আমি এই আমার যে হিউম্যান ক্রিয়েশন, হিউম্যান বডি ক্রিয়েশন, এইটার আলোকে বোঝার চেষ্টা করবো আমরা কত শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ। আমাদের হিউম্যান বডিতে রয়েছে প্রায় 206টা বোন রয়েছে, হাড় রয়েছে, প্রায় 629টা মাসল রয়েছে, রিবস রয়েছে 24টা, এবং নাম্বার অফ ভার্টিব্রা, এই স্পাইনাল কর্ড রয়েছে 33টা। ভার্টিব্রা নেক, আমাদের যে ঘাড়ের এখানে যে ভার্টিব্রা রয়েছে, এখানে 7টা ভার্টিব্রা রয়েছে, এবং হাড়ের যে পিছু হাড়ের সংখ্যা টোটাল বডিতে রয়েছে 206টা। পেশি রয়েছে 639টা, পাঁজরে রয়েছে 24টা, মেরুদণ্ডের ভার্টিব্রার সংখ্যা 33টা, আর ঘাড়ে রয়েছে 7টা। আমাদের মুখের হাড়ের সংখ্যা রয়েছে 14টা, এবং হাড়গুলো সো ওয়েল বন্ডেড, একটা কিন্তু আরেকটার সাথে ঘষা খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে না, বা ভিতরে যে হাড়ের মধ্যে যে ফ্লুইড গুলো রয়েছে, সো নাইসলি আমরা হাত পা নড়াচড়া করছি, দৌড়াচ্ছি, কাজ করছি, এইটা ধরছি, আমরা ঘাড় নাড়াচ্ছি, ডানে বামে ইয়ে করছি, সহজেই কিন্তু লক হয়ে যাচ্ছে না বা সমস্যা সৃষ্টি করছে না।
আমাদের মাথার খুলিতে রয়েছে 22টা হাড় রয়েছে, বুকে রয়েছে 25টা হাড়, বাহুতে রয়েছে 6টা, মধ্যকানে রয়েছে 6টা। এই ধরনের যে হাড়গুলো রয়েছে বিস্তৃতভাবে, সেগুলো কিন্তু আমাদেরকে ধারণ করছে, আমাদের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করছে। সবচেয়ে বড় যে অঙ্গটা সেটাকে বলে স্কিন, ত্বক। আমরা খেয়াল করেছি যে এটা কিন্তু একটা বিশাল সৃষ্টি আল্লাহ, যে স্কিনটা আমাদেরকে ফুললি প্রোটেক্টেড করছে। আবার এই স্কিনটা যখন হালকাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা কিন্তু রিপেয়ার হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আবার রিপেয়ার হয়ে কিন্তু ওভার রিপেয়ার হচ্ছে না, একটা জায়গায় কেটে গেলে সেটা পূরণ হয়ে যাচ্ছে, বা পূরণ হয়ে কিন্তু ফুলে অনেক বড় আকার ধারণ করছে না। তো চিন্তা করা যায় এটা কি কি বিশাল নিয়ামত, যে এটা 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 বৃহত্তম গ্রন্থি এই ও আচ্ছা গ্ল্যান্ড, বৃহত্তম গ্ল্যান্ডটা হচ্ছে লিভার, এবং বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাণু। সবচেয়ে ছোট হাড় হচ্ছে আমাদের কানের মধ্যকর্ণের হাড়, যেটা একজন প্রাপ্ত মানুষের শরীরে গড় রক্তের পরিমাণ রয়েছে প্রায় 10.5 পিট বা 5 লিটার রক্ত। চিন্তা করা যায়, 1 লিটার, 2 লিটার, 4 লিটার, 5 লিটার। চিন্তা করে দেখেন, এই 5 লিটার রক্ত আমরা ধারণ করছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই রক্ত কিন্তু আমাদের বলা হয় যে রিভার অফ লাইফ, মানে আমাদের বেঁচে থাকার জন্য নদী। এটা হলো মেইন, আমাদের বেঁচে থাকার মেইন কার্যক্রম করা হয় এই রক্তের মাধ্যমে। আমাদের যে কোষগুলো রয়েছে, অগণিত কোষ, আমাদের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে কোষ, যেটা প্রত্যেকটা কোষ বেঁচে থাকছে, লাইফ। এই লাইফ থাকছে এই কারণে যে রক্তগুলো এই 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 অক্সিজেন একখান থেকে আরেকখানে হার্ট পাম্প করছে, অক্সিজেন গুলো ব্রেনের ডাইরেকশনের কারণে বিভিন্ন জায়গায় এই অক্সিজেন ক্যারি করছে এই রক্তগুলো। তো এই রক্তকে বলা হচ্ছে লাইফ অফ লাইফ, রিভার অফ লাইফ। আলহামদুলিল্লাহ। এই দ্রুততম পেশি কি সহ সহ অত্যন্ত জটিল অঙ্গটা হচ্ছে চোখ। চোখের যে মাসল গুলো রয়েছে, এটা হচ্ছে যে ফাস্টেস্ট মাসল। যে আমরা কি কখনো খেয়াল করেছি, যে কোনো একটা হঠাৎ করে চোখের সামনে একটা জিনিস চলে আসলো, চোখ সাডেনলি বন্ধ হয়ে যাচ্ছে। একটা বল চলে আসলো, একটা একটা হঠাৎ করে একটা মাছির কাছে চলে আসছে বা পোকার কাছে চলে আসছে, চোখ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন? হোয়াট এ মিরাকল! আলহামদুলিল্লাহ, নাহলে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে যেত। তো চোখের পানি আমরা মানে এটা বিশাল সৃষ্টি। আমরা কি কখনো খেয়াল করেছি যে এই চোখের পানিটা এটা কিন্তু শুষ্ক হয়ে যাচ্ছে না। আমরা ইভেন যখন আমরা মিডল ইস্ট কান্ট্রিতে যাচ্ছি, এটা কিন্তু বাষ্প হয়ে উড়ে যাচ্ছে না। আবার আমরা যখন এনি উইন্টার বা শীতকালীন দেশে যাচ্ছি বা নর্থ পোলে যাচ্ছি, আমার কিন্তু চোখের পানিটা কিন্তু বরফ হয়ে যাচ্ছে। এত সহজে কিন্তু চোখের পানি তৈরি করা যায় না। এটা কিন্তু ন্যাচারাল যে পানিটা, এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। এবং এটা যে যে চোখে যে কোনো ময়লা যে পরিষ্কার করছে, যে গাড়ির যে তৈরি করে, যে স্ক্রিন স্ক্রিন যে পরিষ্কার করছে, কিন্তু ইয়ে হচ্ছে না, কোনো দাগ পড়ছে না, কিন্তু জমে যাচ্ছে না, দাগ পড়ছে না। হোয়াট এ মিরাকল! আমরা বডি পার্ট গুলো যদি উপর থেকে নিচ পর্যন্ত খেয়াল করি, আমাদের মাথায় খেয়াল করেন, এখানে রয়েছে আমাদের ব্রেইনটা নিয়ে একটু পরে ডিটেলস কথা বলবো। যে ফোরহেড, যে সামনের দিকে আমাদের এখানে কিন্তু ব্রেনের একটা ইম্পর্টেন্ট অংশ রয়েছে, এটা আমাদের আমাদের মেমোরিটাকে ধারণ করে। চোখ, কান, নাক, প্রত্যেকটাই অবাক ব্যাপার। মাউথ, আমরা যেটা খাচ্ছি, প্যাসেজ, আমাদের ইন্টেস্টাইন, শোল্ডার, আমাদের হাত পা নড়াচড়া, চেস্ট, স্টমাক, রিস্ট, আমরা হাত কাজ করছি, হ্যাঁ, পায়ের মাধ্যমে চলাচল করছি, নি মাসেল গুলো, কাপড় গুলো, অদ্ভুত, চিন্তাই করা যায় না। টোয়ের যে কাজগুলো, যে ধরছে, কি করছে, মুভমেন্ট, হ্যাঁ, যে ফ্লেক্সিবল করছে, তো সবকিছুই অদ্ভুত ব্যাপার। এবং এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আল্লাযিনা ইয়াসকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া জুনুবি, আমাদের দাঁড়িয়ে থেকে, বসে, ডানে বামে আপনি নড়াচড়া করছেন, একখান থেকে মুখ করছেন আরেকখানে যাচ্ছেন, সবসময় আল্লাহকে ধারণ করতে হবে, তার এই তাকে শুকর করতে হবে, তার কথা বোঝার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আল্লাহর বিশালত্ব, শ্রেষ্ঠত্ব, আল্লাহর ইমানটা কিন্তু মজবুত হবে। তাহলে কিন্তু আমাদের ইমান মজবুত হবে না। ধারণা করতে পারেন যে আমাদের গড়ে মানুষের শরীরে কি পরিমাণ কোষ রয়েছে। এখানে জিন বিজ্ঞানীদের ধারণা, মানব দেহে প্রায় 100 ট্রিলিয়ন, 1 লাখ কোটি হিউম্যান সেল রয়েছে। আমি আবার বলছি, আমাদের মানব দেহে আনুমানিক কোষের পরিমাণ
1,00,000 কোটি, 1,00,000 কোটি। চিন্তা করা যায়? এই কোষ প্রায় 200 ধরনের হয়ে থাকে, যেমন রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল, যেখানে নাকি শ্বেত রক্তকণিকা রয়েছে, লোহিত রক্তকণিকা রয়েছে, লিভার সেল রয়েছে, মস্তিষ্ক কোষ রয়েছে, বিভিন্ন ধরনের 200 প্রকারের 200 প্রকারের বিভিন্ন ধরনের সেল রয়েছে। সংখ্যা কত? 1,00,000 কোটি। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 1,000 কোটি, 1,00,000 কোটি। চিন্তা করা যায়? আমরা ধারণ করছি এবং এই সেলগুলো কিন্তু জীবিত থাকছে, যার কারণে কিন্তু আমি মানুষ, আমি আজিম, আমি জীবিত আছি, আমি রহিম, আমি জীবিত আছি, আমি করিম, আমি জীবিত আছি। কারণ হচ্ছে এই 1,00,000 কোটি সেল জীবিত আছে এবং এই সেলগুলো বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করছে এবং সৈনিক হিসাবে কাজ করছে। আরেক ধরনের কোষকে বলা হয় ব্যাকটেরিয়াল সেল। আমাদের শরীরে রয়েছে প্রায় 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া সেল। 38 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া সেল। 1 ট্রিলিয়ন মানে 1,000 কোটি, তার মানে 3,80,000 কোটি। চিন্তা করা যায়? শুধুমাত্র মস্তিষ্কে, আমাদের এই ছোট মস্তিষ্কে, হ্যাঁ, রয়েছে 171 বিলিয়ন ব্রেন সেল। 171 বিলিয়ন ব্রেন সেল। 1 বিলিয়ন মানে 100 কোটি। প্রায় 17,100 কোটি সেল রয়েছে আমাদের শুধুমাত্র এই মস্তিষ্ক ভিতরে। এই কোষগুলো কখনো মরে না, অথচ আমাদের আমাদের স্কিনে যে সেল রয়েছে, এই সেলগুলো তো মারা যাচ্ছে, কিছু মারা যাচ্ছে, কিছু আবার জন্মগ্রহণ করছে, কিন্তু ব্রেইন সেলগুলো কিন্তু কখনো মারা যাচ্ছে না। আমাদের মায়ের গর্ভে থাকতেই ব্রেইনে তারা গঠন শুরু করে এবং মারা না যাওয়া পর্যন্ত এই ব্রেন সেলগুলো কন্টিনিউয়াস বাড়তে থাকে। ক্যান ইউ ইমাজিন? আমরা চিন্তা করতে পারি? আলহামদুলিল্লাহ যে আল্লাহ ব্রেইন সেলকে কি ধরনের স্পেশাল সেল দিয়ে তৈরি করেছেন এবং এটার শুরু থেকে শেষ পর্যন্ত। মনিরুল ভাই কোনো কোশ্চেন করতে চান? জি স্যার, ও যে স্যার আপনি যেটা বললেন যে মানব দেহের সেল রয়েছে 1,00,000 কোটি। জি 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 জি। স্যার ওখানে লেখা আছে 100 ট্রিলিয়ন, তার মানে 100 লক্ষ কোটি একশো হবে কিনা লক্ষ কোটি বিষয়টা আমি একটু কারেক্ট কারেক্ট কারেক্ট, জি ইউ আর স্যার। ভেরি কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি পাশে আসলে 1 ট্রিলিয়ন ইকুয়াল টু 1,00,000 কোটি আমি লিখে রাখছি আমার নিজের বোঝার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। সংখ্যা রয়েছে 100 ট্রিলিয়ন। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ভেরি কারেক্ট, রাইট। তো এটা আসলে এই জিনিসগুলো মাঝে মাঝে চিন্তা করতে হবে, তাহলে হবে কি মানে মনে হবে যে আল্লাহ, আমি আসলে তোমার কাছে নিয়ামত আমি বলে শেষ করতে পারবো না। আর এই সৃষ্টি আর কেউ করতে পারবে না, তার সঙ্গে কাউকে শরিক করার শিরক করার মাথা তো কখনোই আসবে না, ভুলেও আসবে না, আমি যখন এইগুলো বুঝতে পারবো। তো মস্তিষ্কে রয়েছে 171 বিলিয়ন ব্রেইন সেল এবং মানে সারপ্রাইজিংলি, অ্যাস্টনিশিংলি এই সেলগুলো কিন্তু কেউ মারা যাচ্ছে না। প্রত্যেকটা সালা সেল শুরু থেকে জন্ম, যখন থেকে গঠন শুরু হয়েছে মায়ের গর্ভে, তখন থেকে শুরু করে এটা শুধুমাত্র সেলগুলো গঠন হচ্ছে, পুরুত্ব লাভ করছে এবং ম্যাচিউরড হচ্ছে, ভালো হচ্ছে, হ্যাঁ, কেউ মারা যাচ্ছে না। তো এই সেলগুলোকে বলা হয় ল্যাটিন শব্দ থেকে সেলা, ল্যাটিন সেলা শব্দ থেকে এসছে। সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল, ফাংশনাল এবং বায়োলজিক্যাল ইউনিট অফ অল নন লিভিং অর্গানিজম। আমরা যে বেঁচে আছি, এই বেঁচে আমাদেরকে যদি ছোট ছোট ভাগ করা যায়, ভাগ করলে কেটে 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 আমি 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 নিজেকে কেটে 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 ভাগ করলাম, তাহলে কিন্তু এই কোটি 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 সেলে ইয়ে হবে, এই ছোট ছোট প্রত্যেকটা সেল সেল দাঁড়িয়ে যাবে। এই প্রত্যেকটা হচ্ছে এটা বিল্ডিং স্ট্রাকচার, মানে বিল্ডিং ব্লক। সেলকে বলা হচ্ছে বিল্ডিং লাইফ, বিল্ডিং ব্লক, যে স্মলেস্ট ইউনিট অফ লাইফ। আমাদের জীবনের স্মলেস্ট পার্টটা হচ্ছে এই এক একটা সেল। সেলস আর দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ that can replicate independently. ইন্ডিপেন্ডেন্টলি সে বিহেভ করছে, বেঁচে থাকছে, নড়াচড়া করছে, often called the building blocks of life. The study of cells is called the cell biology, এবং এটাকে বলা হচ্ছে সেল বায়োলজি। যে যে যিনি, তাহলে চিন্তা করে দেখেন যে এই যে বায়োলজি সাবজেক্টটা কি কখনো তৈরি হতে পারতো যদি এই জিনিসগুলো আল্লাহর হুকুম মেনে এই জিনিসগুলো কার্যকর না হতো? তৈরি হতো না। তাহলে আমরা এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রো সায়েন্স যে যে সাবজেক্ট গুলো বলছি, এই সাবজেক্ট গুলো কিন্তু আল্লাহ ওই বিশেষ প্রপার্টি দিয়েছে জন্য কিন্তু সাবজেক্ট গুলো, তাহলে সাবজেক্ট থাকতো না। তো কেউ বলতে পারে না, মানে মানে কেউ যদি মনে করেন যে আমি মনে করছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা অন্য কোনো সাবজেক্ট, মানে আল্লাহর বাইরে গিয়ে, ইসলামের বাইরে গিয়ে কোনো সাবজেক্ট,
তাহলে উনি ভুল বলছেন। তার মানে আমি সায়েন্স পড়ছি মানে আমাকে শুধু কানেক্ট করতে হবে আল্লাহর সঙ্গে, তাহলেই বোঝা যাবে ইয়েস দিস ইজ দ্য অল দিস knowledge belongs to Allah subhanahu wa ta'ala. So cells are the human contains about 100 trillion cells. Cells are visible only under the microscope, যেহেতু মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখতে পারি, এবং প্রত্যেকটা সেলের দৈর্ঘ্য প্রায় 10 থেকে 100 মাইক্রোমিটার। discovered by রবার্ট হুক in 1665, 1665 সালে রবার্ট হুক এই সেলের ধারণাটাকে তৈরি করেন। এটা খেয়াল করেন, এই যে প্রত্যেকটা সেল কিভাবে এটা প্রত্যেকটা নড়াচড়া করে, তার হাত পায়ের মতো আছে, মুভ করছে। A cell is the structural functional biological unit of organization. আলহামদুলিল্লাহ, আসলে শুকর করে শেষ করা যায়। মস্তিষ্কে রয়েছে, এখন একটু মস্তিষ্ক নিয়ে খেয়াল করি আমরা। মস্তিষ্কে রয়েছে প্রায় 86 বিলিয়ন নিউরন রয়েছে। নিউরন 86 বিলিয়ন, 1 বিলিয়ন সমান 100 কোটি, তার মানে 8600 কোটি 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 নিউরন রয়েছে। এগুলো মস্তিষ্কের অভ্যন্তরে এক ধরনের টিভি সেল হিসেবে কাজ করে, যা একের অপরের সাথে সংযোগ স্থাপন করে ইলেকট্রিক পালসের মাধ্যমে। হ্যাঁ, আমাদের এই যে মোবাইলের মধ্যে কিন্তু ন্যানো চিপস, মাইক্রো চিপস, ন্যানো চিপস রয়েছে, এগুলো একসাথে কমিউনিকেশন করছে। তো এই বিলিয়ন নিউরন যে রয়েছে 86 বিলিয়ন নিউরন, প্রত্যেকের সাথে ইলেকট্রিক পালসের মাধ্যমে যোগাযোগ স্থাপন করছে, যার কারণেই কিন্তু যে কোনো আমরা যে কোনো মেসেজ এবং কিন্তু এই মস্তিষ্ক কন্ট্রোল করছে বডির সবকিছু, আমাদের চিন্তার সবকিছু, ডান মানে হাত পা চলাচল, নড়াচড়, এভরিথিং ইজ বিং কন্ট্রোল বাই দিস ব্রেইন সেলস এন্ড ব্রেইনস। তারা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের যে সমস্ত কাজের জন্য দায়ী হচ্ছে এই নিউরন গুলো। আমরা যখন হাঁটছি, কথা বলছি, দেখছি, হাসছি, ভাবছি, কথা বলছি, স্মৃতিচারণ করছি, কষ্ট পাচ্ছি, খারাপ লাগছে, ভালো লাগা, এভরিথিং এভরিথিং নিউট্রন ইলেকট্রিক যে পালস গুলো দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। চিন্তা করা যায় কি অদ্ভুত সৃষ্টি আল্লাহ। শরীরে প্রতিদিন নতুন নতুন কোষ জন্ম নিচ্ছে এবং মারা যায়। এখন চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে প্রতি সেকেন্ডে প্রায় 2 থেকে 3 মিলিয়ন রেড ব্লাড কর্পাসেলস জন্ম নেয়, এবং মোটামুটি একই পরিমাণ আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস, যেটাকে শ্বেতকণিকা আমরা বলি, এটা মারা যাচ্ছে এবং একই পরিমাণ জন্মগ্রহণ করছে রক্তের মধ্যে। কিন্তু ব্রেন সেল কিন্তু মারা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। এবং এই যে আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস, যেটা লোহিত কণিকা, এই ঘটনা শরীরে 200টি বিভিন্ন ধরনের কোষে প্রযোজ্য হয়ে থাকে, এবং 200 বিভিন্ন ধরনের কোষে এই ঘটনাগুলো ঘটছে। কেন? কারণ শরীরের ভারসাম্য রক্ষা করার জন্য এই কোষের মৃত্যু এবং জন্ম অত্যন্ত জরুরি, এবং এইটার মাধ্যমে কিন্তু মেনটেনেন্স হচ্ছে, বডির মেনটেনেন্স হচ্ছে, আমরা সুস্থ থাকছি। সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না। আল্লাহ তাআলা কিন্তু এই 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 এটার মাধ্যমেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। এই সেলগুলো আবার কিছু সেল মারা যাচ্ছে, সৃষ্টি হচ্ছে, এবং আমরা এর মাধ্যমেই রিপ্লেনিশমেন্ট হচ্ছে। আমরা যেমন গাড়ি মেইনটেনেন্স করি, হ্যাঁ, তারপর গাড়ির লঞ্জিভিটি বেড়ে যায়, তো সামথিং লাইক দ্যাট, আলহামদুলিল্লাহ, যে কারণে আমরা লম্বা সময় আমরা বেঁচে থাকতে পারছি। অবিশ্বাস্যভাবে জটিল স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম যেটা রয়েছে, এইটাও একটা আরেকটা স্পেশাল থিং, একটা কম্পিউটার হিসাবে যা কাজ করে, এবং মস্তিষ্ক দ্বারা আমাদের অনুভূতি, চিন্তা, ভাবনা এগুলো নিয়ন্ত্রণ করে, এবং এই সিস্টেমটা ফেরেশতাদের থেকে আলাদা। ফেরেশতারা কিন্তু নিজেরা কোনো কিছু চিন্তা করতে পারে না, যেটা আল্লাহ কম্পিউটারের মধ্যে মানে ফেরেশতাদের মধ্যে কম্পিউটারের মধ্যে সেট করে দিয়েছেন ইয়েস নো টাইপের, সেইভাবে ফেরেশতারা কাজ করে থাকে। হ্যাঁ, যেমন একটা কম্পিউটারকে মানুষ যেভাবে কমান্ড দেয়, হ্যাঁ, বাইনারি স্কেলে 1 আর 0 দিয়ে, হ্যাঁ, ইয়েস নো ইয়েতে মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেইভাবে কিন্তু একটা কম্পিউটার কাজ করে বা একটা রোবট কাজ করে বেসড অন দ্য অর্ডার গিভেন। যেভাবে যে মেশিন ল্যাঙ্গুয়েজে যেটা সফটওয়্যার তৈরি করা হচ্ছে, সেভাবে কিন্তু কাজ করছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটস কাজ করছে। কিন্তু স্নায়ুতন্ত্রে এমন স্পেশাল কি জিনিস আছে যেটা মানুষকে চিন্তা ভাবনা করতে দিচ্ছে, মানুষ চিন্তা করছে কোনটা ভালো কোনটা খারাপ। হ্যাঁ,
এবং এটা কিন্তু একটা বিশাল নিয়ামত, যেটা অনলি মানুষকে দেওয়া হয়েছে, এবং এই স্নায়ুতন্ত্রগুলো এটা কন্ট্রোল করছে। লোহিত রক্তকণিকা ছাড়া শরীরের সমস্ত কোষে মাইটোকন্ড্রিয়া রয়েছে। হ্যাঁ, এই যদি আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকতো, লোহিত কণিকায় কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া নাই। এটা একটু বোঝার ব্যাপার। আবার একটু খেয়াল করেন, লোহিত কণিকায় কোনো মাইটোকন্ড্রিয়া নাই। আরবিসিতে যদি মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে কি হইতো? যদি আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকতো, তবে লিভার থেকে যে শরীরের সমস্ত টিস্যুতে যে অক্সিজেন বহন করে নিয়ে যাচ্ছে, সেই অক্সিজেন বহন করতে ব্যর্থ হইতো। মাইটোকন্ড্রিয়া এই অক্সিজেন গুলো খেয়ে ফেলতো। তখন আরবিসি শক্তি উৎপাদনের জন্য মাইটোকন্ড্রিয়ার সমস্ত অক্সিজেন শেষ হয়ে যেত এবং আমরা নিস্তেজ হয়ে যেতাম। আমরা কিন্তু শক্তি উৎপাদন করতে পারতাম না। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। মাইটোকন্ড্রিয়া একটা স্পেশাল একটা কোষ, যা আরবিসি বা রেড ব্লাড কর্পাসাসের ভিতরে নাই, বা অন্য সেলগুলোতে রয়েছে, এবং না থাকার কারণে অক্সিজেন গুলো কিন্তু সুন্দরভাবে পরিবহন করতে পারছে লোহিত রক্তকণিকাগুলো। আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখবো যে মস্তিষ্কে নিউরন এবং গ্লিয়াল কোষ রয়েছে ছাড়া শরীরের সমস্ত কোষে সেন্ট্রিওল রয়েছে। সেন্ট্রিওল একটা সেল যা সমস্ত কোষে রয়েছে, কিন্তু মস্তিষ্কে নিউরন এবং গ্লিয়াল সেলে এটা নাই। এটা না থাকার কারণে কি হচ্ছে, যদি সেন্ট্রিওল যে কোষটা যদি মস্তিষ্কে কোষে থাকতো, তাহলে ব্রেন কোষকে বিভক্ত করে ফেলতো। একটা কোষকে দুইটা করে ফেললো, দুইটাকে চারটা করলো, চারটাকে আটটা করলো, হাজারকে লক্ষ করলো, লক্ষকে কোটি করলো। তাহলে কিন্তু নিউরন গুলো আর কাজ করতো না, মস্তিষ্ক কাজ করতো না, মানুষ মারা যেত। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। এই সেন্ট্রিওলটা শরীরের সমস্ত জায়গায় আছে, কিন্তু মস্তিষ্কে নাই। একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করি, আমরা ঠান্ডা মাথায় একটু চিন্তা করি যে আল্লাহ আমাদের কিভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, চিন্তাই করা যায়। তখন মেমোরি থেকে সমস্ত ডাটা ডিলিট হয়ে যেত। আমরা আজ থেকে 10 বছর আগে কি করেছি? হ্যাঁ, আমি তো ওইখানে গিয়েছি, বিদেশে বেড়াতে গিয়েছি, ওইটা খেয়েছি, সুন্দর স্মৃতি আছে, ভালো স্মৃতি আছে, খারাপ স্মৃতি আছে, সব ডাটা মুছে যেত। মহান আল্লাহ তাআলা যে কি মানে আল্লাহর যে 99টা নামের যে শ্রেষ্ঠত্ব, একত্ব শ্রেষ্ঠত্ব, এটা একটু ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি, তাহলে এইটা কেবল ধারণ করা সম্ভব, না হলে সম্ভব না। আরেকটা জিনিস এখন বলবো আমি। বুকের পাঁজরের পিছনে অবস্থিত ডিসেন্ডিং থোরাসিক আর্টারির মাধ্যমে শরীরের সমস্ত অংশে রক্ত সরবরাহ করা হয়। আবার খেয়াল করেন, এই আর্টারির মাধ্যমে আমাদের বুকে আমাদের শরীরের সমস্ত জায়গায় রক্ত সরবরাহ করা হয়। বুকের পাঁজরের পিছনে যে ডিসেন্ডিং থোরাসিক আর্টারি রয়েছে, হ্যাঁ, যে বাম হাড় থেকে আসার সময় এই আমাদের যে পাঁজরে যে হাড়গুলো রয়েছে, উপরের দুইটা পাঁজরে বাদ দিয়ে এই আর্টারি রক্ত সরবরাহ করে। তাহলে কিভাবে ওই দুইটা পাঁজর কার্যকরী থাকে, কিভাবে এখানে রক্ত সাপ্লাই হয়? এখানে পোস্ট সার্ভিক্যাল ট্রাঙ্ক রয়েছে, যেখানে এই কেবলমাত্র সেই দুটি পাঁজরে রক্ত সরবরাহ করে থাকে এই ডিসেন্ডিং থোরাসিক আর্টারি, যেটা নিচের দিকে নেমে আসে উপর থেকে নিচে নেমে আসে আমাদের বুকের বামের। সবাই একটু খেয়াল করেন, বুকের বামে ওই যে অনেকগুলো যে পাঁজরের যে হাড় রয়েছে, এখানে মনে হয় 24টা হাড় রয়েছে। উপরের দুইটাতে নর্মাল আর্টারি কিন্তু রক্ত সাপ্লাই দিতে পারে না। সার্ভাইকাল ট্রাঙ্ক কেবলমাত্র সেই দুটি পাঁজরে রক্ত সরবরাহ করতে পারছে, উপরে দুইটাকে। এইটা বাদেই বাকি আর্টারিতে সাপ্লাই হচ্ছে। আর ডিসেন্ডিং থোরাসিক আর্টারি উপর থেকে নিচে নেমে এসে এই উপরে দুইটা পাঁজরের হাড়কে রক্ত সাপ্লাই দিচ্ছে। তো আলাদা ওটা না থাকলে এই পুরো আমরা কিন্তু অকার্যকর হয়ে যেতাম। তো আলাদা চিন্তা করা যায়। আমরা যখন শ্বাস নিচ্ছি, তখন আমরা প্রতি সেকেন্ডে প্রায় 0.5 লিটার বাতাস গ্রহণ করি, যা বালি এবং ধুলায় পরিপূর্ণ। তবে এটি নরম
প্রকৃতির লিভারের ক্ষতি করে না, কারণ লিভার এবং নাকের শ্বাসনালীতে যে সেলেরি বিট রয়েছে, নাকের শ্বাসনালীতে সেলেরি বিট রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু এগুলোকে স্টেরিলাইজ করে, হ্যাঁ, এগুলোকে সুন্দরভাবে খারাপ জিনিসগুলোকে বের করে ফেলে, স্টেরিলাইজ করে, যার ফলে আমরা বেঁচে থাকতে সম্ভব হচ্ছে। 1 গ্রাম ডিএনএ তে প্রায়, আমরা জানি ডিএনএ তে আমাদের বিভিন্ন ধরনের ডাটা রয়েছে, প্রায় 455 এক্সাবাইট ডাটা প্রিজার্ভ করা রয়েছে। 1 এক্সাবাইট ইকুয়াল টু 100 কোটি গিগাবাইট। একটু চিন্তা করেন, 1 এক্সাবাইট সমান সমান 100 কোটি গিগাবাইট, তাহলে 455 এক্সাবাইট সমান সমান প্রায় 4500 কোটি গিগাবাইট। 2011 সালে একটি ক্লাউড কম্পিউটিং কোম্পানির হিসাবে বিশ্বে যত কোটি 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 কম্পিউটার রয়েছে, ডাটা ওখানে প্রিজার্ভ করা হচ্ছে। একটু খেয়াল করেন, 2011 সালের ডেটা অনুযায়ী পৃথিবীতে সমস্ত লাখ লাখ কোটি কোটি কম্পিউটারে যে পরিমাণ ডাটা সংরক্ষিত ছিল, সেখানে মোট ডাটার পরিমাণ হচ্ছে 1800 এক্সাবাইট। তার মানে হচ্ছে একটা চামচে 4 গ্রাম ডিএনএ, 4 গ্রাম ডিএনএ তে এই 1800 এক্সাবাইট ডাটা থাকতে পারে। এই 4 গ্রাম ডিএনএ, যেটা 1 চামচে রাখা যায়, এই পরিমাণ ডেটা রয়েছে সমস্ত পৃথিবীর কোটি কোটি কম্পিউটারের মধ্যে। আপনারা চিন্তা করতে পারেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কি কোনো শরীক থাকতে পারে? কেউ স্বপ্নেও তো চিন্তা করবে না যে এখন আল্লাহ এই সৃষ্টির মাধ্যমে আল্লাহর বিশালত্বকে বুঝতে পারবে। মানুষের মস্তিষ্ক সৃষ্টি আল্লাহ একটা বিশাল বিষয়। এই ছোট অঙ্গটির ওজন, যেটা আমি একটু আগে বিস্তারিতভাবে বলেছি, 1500 গ্রাম। কিন্তু পৃথিবীতে মানুষের চেয়ে বেশি স্নায়ু কোষ রয়েছে। এই এই 1500 গ্রাম শুধুমাত্র একটা মানুষের যে মস্তিষ্ক রয়েছে এর মধ্যে রয়েছে সেই পরিমাণ। পৃথিবীতে যে যত মানুষের যে স্নায়ু কোষ রয়েছে, তার চেয়েও বেশি পরিমাণ রয়েছে একটা মস্তিষ্কের মধ্যে যে পরিমাণ স্নায়ু রয়েছে। প্রতিটি স্নায়ু কোষ শত শত ছোট ছোট শাখা প্রশাখা দ্বারা একে অন্যের সাথে যুক্ত রয়েছে। আমি আবার বলছি, এই যে কোটি 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 যে স্নায়ু রয়েছে মস্তিষ্কের মধ্যে, নিউরনের মধ্যে, সেখানে আবার একটা আরেকটার সাথে কানেক্টেড থাকছে। প্রতিটি স্নায়ু কোষ কোটি 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 শাখা শাখা প্রশাখা, আমরা নিশ্চয়ই সবাই বুঝি, শাখা প্রশাখার মাধ্যমে এই স্নায়ুগুলো কানেক্টেড থাকছে। তাদের মধ্যে তথ্যের আদান প্রদান সম্পন্ন হচ্ছে স্নায়ু কোষের মাধ্যমে। আমি জানি না কারো যাওয়ার সৌভাগ্য হয়েছে কিনা, যদি টেলিফোন, আমরা তো আগে ম্যানুয়াল টেলিফোন করতাম, আপনারা যদি কেউ টেলিফোন সেন্টারে গিয়ে থাকেন তাহলে হয়তো আপনি খেয়াল করে থাকবেন যে টেলিফোন সেন্টারে সুন্দরভাবে একটা টেলিফোন যে কেউ করছে, হ্যাঁ, যে 54273 সঙ্গে সঙ্গে কানেক্ট করছে, একটার সাথে কানেক্ট করে তারপরে আর একটা যাকে কল করছে তার সাথে, তার টেলিফোনের সাথে কানেক্টেড হচ্ছে। তেমনি ভাবে আপনি যখন মোবাইলে কথা বলছেন তখন কিন্তু মানে 1 সেকেন্ডের এক ভাগের মধ্যেই ফটাফট যুক্ত হয়ে কানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে কোটি কোটি আমাদের মস্তিষ্কে যে স্নায়ুগুলো রয়েছে, এগুলো কিন্তু মানে সেকেন্ডের কোটি 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 ভাগের মধ্যেই, এই যে আমি এখন এখানে আছি, আমি এখন আমেরিকায় চলে গেলাম, নিউ ইয়র্কে ঘোরাঘুরি করছি, আমি এখন টাইম স্কোয়ারে ঘোরাঘুরি করছি, আমার স্বপ্নে চলে গেলাম, তাহলে মস্তিষ্ক কত ফাস্ট কাজ করছে। এখন আপনি খেয়াল করেন, একটা মস্তিষ্কে টেলিফোন সংযোগের সংখ্যা একটি ছায়াপথের তারার সংখ্যাকে ছাড়িয়ে যায়। চিন্তা করা যায়? প্রায় আমরা জানি যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 25,000 কোটি তারা রয়েছে। তাইলে তার চেয়েও বেশি পরিমাণ স্নায়ু রয়েছে একটা মস্তিষ্কের মধ্যে। কোনো কম্পিউটার বা টেলিফোন এক্সচেঞ্জে মানুষের মস্তিষ্কের মতো এত তথ্য সঞ্চয় বা বিনিময় করার অবস্থানে নাই। একটা কম্পিউটার, হ্যাঁ, সরি, প্রায়
10,000 কোটি কম্পিউটারে, আচ্ছা মনিরুল ভাই, আমি প্রায় শেষের দিকে চলে আসছি, আমি শেষ করে আপনার কোশ্চেনটা নিচ্ছি। এটা হবে 10,000 কোটি টেলিফোন সংযোগ। তো কোন কম্পিউটার বা টেলিফোন এক্সচেঞ্জে মানুষের মস্তিষ্কের মতো তথ্য, কোন কম্পিউটার বা টেলিফোন এক্সচেঞ্জে মানুষের মস্তিষ্কের মতো এত তথ্য সঞ্চয় বা বিনিময় করার অবস্থানে নাই। এখন খেয়াল করেন যে মস্তিষ্কের মধ্যে কি হচ্ছে। প্রত্যেকটা, খেয়াল করেন শাখা প্রশাখা গুলো, প্রত্যেকটা নিউরন গুলো কানেক্ট করছে, হ্যাঁ, স্নায়ুগুলো কানেক্ট করছে, এবং এই যে কোটি 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 স্নায়ুগুলো কানেক্ট করছে। এই যে কোটি কোটি কম্পিউটারের মধ্যে যে ডাটাগুলো রয়েছে, একটা 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 শহরে যে পরিমাণ টেলিফোন এক্সচেঞ্জ, কম্পিউটার এক্সচেঞ্জ, মোবাইল এক্সচেঞ্জ রয়েছে, তাদের মধ্যে যে পরিমাণ ডাটা কানেক্ট করছে, তার চেয়ে বেশি পরিমাণ ডাটা মস্তিষ্কের মধ্যে একে অন্যকে একটা মস্তিষ্কের মধ্যে কানেক্ট করছে, একটা মস্তিষ্কের মধ্যে কানেক্ট করছে। আল্লাহ কি বিশাল সৃষ্টি চিন্তা করা যায়? আমরা, আচ্ছা, আমার মনে হয় আমরা আজকে আরো কয়েকটা স্লাইড ছিল, আজকে ক্লাসটা এখানেই আমি শেষ করছি। শেষ করে আমি একটা ভিডিও কোশ্চেন আনসার শেষ করছি। আর আমি একটু কোশ্চেন আনসার নিয়ে, আমার ছোট্ট একটা ভিডিও আছে, একটু ভিডিওটাও দেখাবো, একটু কোশ্চেন নিয়ে নিই। আচ্ছা মনিরুল ভাই, আপনার একটা কোশ্চেন ছিল, প্লিজ বল। স্যার, একটা বিষয় বুঝতে পারলাম না জন্য যে 1 গ্রাম ডিএনএ সমান 455 এক্সাবাইট, আর গোটা বিশ্বের সমস্ত কম্পিউটারে 2011 সালে ছিল 1800 এক্সাবাইট আর কি। জি জি তো জি। তো এখন আমাদের এটা স্যার কেন বললেন যে 1 গ্রাম ডিএনএ, ও আচ্ছা, হ্যাঁ আমাদের হ্যাঁ, একজন মানুষের ডিএনএ কতটুকু আছে? রাইট। এইটা এটা আমি অনেক অনেক বেশি, মানে 4 গ্রামের চেয়ে অবশ্যই বেশি। আমার ডিএনএ এর পরিমাণটা আমি বলতে পারবো না, একজন মানুষের দেহে কত পরিমাণ ডিএনএ আছে এটা আমাকে জেনে বলতে হবে, বাট ডেফিনেটলি 4 গ্রামের বেশি। 4 গ্রাম ডিএনএ কিন্তু ধরেন যে একটা চামচে নেওয়া যায়, হ্যাঁ, চামচের উপরে নেওয়া যায়। তো সেখানে যে পরিমাণ যে যে 1800 এক্সাবাইটের কথা বলা হচ্ছে, সেই পরিমাণ ডেটা এটাকে ধরতে পারে, ধারণ করতে পারবে। আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। আমি আসলে এটাকে বিশালত্বটা বোঝার চেষ্টা করবেন। আসলে এখানে আমার কোয়ান্টিটি মনে করার রাখার চেয়ে আল্লাহর বিশালত্বটাকে ধারণ করার চেষ্টা করাটা ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যাই হোক, আমি আর, আচ্ছা, এই পর্যায়ে আমি দু একটা কোশ্চেন, আমি, আপনারা যদি খেয়াল করে থাকেন যে গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা একটু রিভিউ করার চেষ্টা করব যে গত 5টা ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখেছি সেটা আমরা কতটুকু বুঝতে পারলাম। আমরা পুরো সৌর জগৎকে, আমাদের যে 7 আসমান আসমান সমূহ আছে, এটাকে বোঝার জন্য আমরা কয়টা ক্যাটাগরিতে বোঝার চেষ্টা করেছিলাম? কেউ কি বলতে পারবেন কয়টা ক্যাটাগরি করেছিলাম আমরা? আচ্ছা। এটা 4টা ক্যাটাগরিতে করেছি। 4টা ক্যাটাগরি করেছিলাম, কারেক্ট। স্যার, আসমানে আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার, প্রশ্নটা হলো যে আমি আহ, এই বর্তমান সময়ের একজন তাফসীরকারক মাওলানা মুজাম্মেল হক রাজশাহী। এছাড়া আমি পুরাতন একটা তাফসীরও পড়েছি, যে আসলে অনেকে তারা মনে করেন, যারা বিজ্ঞানের জ্ঞান নিয়ে চর্চা করছেন, তারা যে জমিনের যেহেতু 7টা স্তর, আমরা নিচের দিকে শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ। তো ঠিক আসমান বলতে এই যে স্যার, যে আপনি আজকে যে আলোচনাগুলো করলেন যে অ্যাটমসফিয়ারের যে 6-7টা স্তর, অনেকে বলছেন যে আসলে আল্লাহ এই 7 আসমান বলতে এটাকে বুঝিয়েছেন, কারণ সৌরজগৎটার মধ্যে আমরা অবস্থান করছি, এবং পৃথিবী ধ্বংসর ক্ষেত্রে এই সৌরজগতের ধ্বংসটাই প্রয়োজন, আর বেশি তো আল্লাহ আসলে প্রয়োজন পড়ে না। না, তো স্যার, এই বিষয়ে আপনার কি ধারণা? মনির ভাই, জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ। আমি আসলে ওইটা আলাদা একটা ক্লাস আছে আমার, হ্যাঁ, আমি 7টা স্তর, আমি কিন্তু আসমান সমূহের 7 স্তর কিন্তু আজকে কথা বলি নাই। আমি শুধু আমাদের আমাদের জাস্ট মাথার উপরে নিকটতম স্থানে যে অ্যাটমসফিয়ারিক লেয়ারটা আমাদের উপরে দেখতে পাই কাছে, হ্যাঁ, এইটা নিয়ে আমি আলাপ করেছি আজকে। আমি আসমান সমূহের যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, যে 9,300 কোটি আলোকবর্ষ দূরের যে স্তর, যে আসমান সমূহ 7 আসমান যেটা রয়েছে, এইটার আমি একটা আলাদা ক্লাসে আমি আলোচনা করবো, তখন আপনি বুঝতে পারবেন। সেটার সাথে আমি কোরআনকে আমি আমি রিলেট করব, আল্লাহ প্রথম আসমানে কি
কি বলেছেন, কি আছে সেটাকে রিলেট করব। প্রথম আসমান সায়েন্স কি বলছে, আল্লাহ দ্বিতীয় আসমান সম্পর্কে কোরআনে কি বলেছেন, এবং দ্বিতীয় আসমান সায়েন্স কি বলছে, আল্লাহ তৃতীয় আসমান কোরআনে কি বলছে, তৃতীয় আসমানে আল্লাহ সায়েন্স কি বের করছে। তখন আপনার এই 7 আসমান সমূহ তখন বুঝতে আপনার সুবিধা হবে। হ্যাঁ, এবং তখন আপনি অবজারভেবল ইউনিভার্স এবং ইউনিভার্সের বাইরেও আনঅবজার্ভ ইউনিভার্সের ডার্ক ম্যাটার, ডার্ক অনেক কিছু তখন বুঝতে পারবেন। আমি আসলে ওই পরিসরটা কিন্তু আজকে ডিসকাস করি নাই। হ্যাঁ, ওইটা আমি একটু পরের দিকে, আমি আসলে আপনাদেরকে আস্তে আস্তে বিজ্ঞানের মধ্যে নিচ্ছি যাতে আপনারা ওই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারেন। আমি একটু প্রথমে একটু হালকা বড় ধারণা দিয়েছি, এখন আমি একটু একটু ভিতর থেকে মানে পৃথিবীর কাছে যেগুলো আছে মানুষ, তারপর আমি আরেকটু বাইরে যাব। আমাদের বিভিন্ন আরো যে সৃষ্টিগুলো আছে, হ্যাঁ, যে উড সৃষ্টি, পিঁপড়া সৃষ্টি, হ্যাঁ, উদ্ভিদ সৃষ্টি, এগুলো নিয়ে কথা বলবো। ধীরে ধীরে এই কঠিন গুলোতে যাব। আচ্ছা, আমার মনে হয় আপনারা পুরোনো লেকচার গুলো আমি আবার রিকোয়েস্ট করবো একটু পড়বেন, না হইলে আসলে আমার সামনের লেকচার গুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই ক্ষেত্রে আমি এখন আপনাদের একটা ভিডিও আমি দেখাবো, দেখানোর পরে আমি আমি ক্লাসের লাস্টে আবার কোশ্চেন নিয়ে ক্লাস শেষ করবো। ব্যাট দিয়ে আঘাত করার পর কোথায় যাবে তা নির্ভুলভাবে বলে দেওয়া সম্ভব ক্লাসিক্যাল ফিজিক্সের মাধ্যমে, কিন্তু পদার্থের অত্যন্ত ক্ষুদ্রতম পর্যায়ে অর্থাৎ সাব অ্যাটমিক পর্যায়ে ক্লাসিক্যাল ফিজিক্সের সকল সূত্র এবং ব্যাখ্যা সাউন্ড শোনা যাচ্ছে স্যার, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে। ভেরি গুড। অর্থহীন হয়ে পড়ে। সেখানে বিভিন্ন অদ্ভুত এবং অবিশ্বাস্য আচরণ লক্ষ্য করা যায়, যার কারণে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সে অবদানের জন্য নোবেল প্রাইজ পাওয়া রিচার্ড ফাইনম্যান বলেছিলেন, যদি আপনি মনে করেন আপনি কোয়ান্টাম ফিজিক্স বুঝতে পেরেছেন, তার মানে আপনি কোয়ান্টাম ফিজিক্স বুঝেননি। তার এই উক্তি থেকে ধারণা করা যায় কোয়ান্টাম ফিজিক্স, যে কথা আমি আগেও বলেছিলাম আগের ক্লাসে, যে আসলে কোয়ান্টাম ফিজিক্স খুব কঠিন, বা সেখান থেকে আমি হালকা ধারণা নিব যাতে আমরা বুঝতে পারি আল্লাহর শ্রেষ্ঠত্ব। বা কোয়ান্টাম মেকানিক্স আসলে কতটা জটিল বিষয়। যদিও বর্তমানে যুক্তিসঙ্গতভাবে সবচেয়ে সফল সায়েন্টিফিক থিওরি হচ্ছে এই কোয়ান্টাম ফিজিক্স, কারণ কোয়ান্টাম ফিজিক্স ব্যবহার করে আমরা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছি, যেমন কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, এলইডি স্ক্রিন, লেজার, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি। পদার্থের ক্ষুদ্রতম পর্যায়ে কি এমন অদ্ভুত আচরণ দেখা যায় যার কারণে কোয়ান্টাম ফিজিক্সকে বুঝেও মনে হয় বুঝলাম না। প্রথমেই দ্বিচির বা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সম্পর্কে ভালোভাবে বলে নেওয়া দরকার। যদি এমন একটি কাঠামোর মধ্য দিয়ে পানির ঢেউ বা ওয়েবকে প্রবাহিত করেন, তবে অপর প্রান্তে থাকা পর্দায় দেখা যাবে কিছু স্থানে উঁচু ঢেউ, কিছু স্থানে নিচু ঢেউ, আবার কিছু স্থানে ঢেউ থাকছেই না। এমনটা হবার কারণ হচ্ছে প্রথমে যে ঢেউটি প্রবাহিত করা হয়েছিল তা ডাবল স্লিটে প্রবেশ করে দুইটি ঢেউয়ে রূপান্তরিত হয়, যার কারণে একটি ঢেউ আরেকটি ঢেউর উপর আছড়ে পড়ে। এর ফলে সমদশা বা একই বৈশিষ্ট্যের দুইটি ঢেউ একসাথে হয়ে উঁচু ঢেউ, আবার সম্পূর্ণ বিপরীত দশা বা বৈশিষ্ট্য সম্পূর্ণ ঢেউ একটি আরেকটিকে ক্যান্সেল করে দেয়, যার কারণে অপর প্রান্তে থাকা পর্দায় উঁচু নিচু ঢেউয়ের এমন প্যাটার্ন দেখা যায়, যাকে বলে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন। এই ইন্টারফিয়ারেন্স প্যাটার্নকে এইরকম ওয়েবের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ওয়েবের অ্যাম্পলিটিউড বা বিস্তার যেখানে বেশি সেখানে বেশি উঁচু ঢেউ, এবং বিস্তার যেখানে কম সেখানে ছোট ঢেউ। 1801 সালে ব্রিটিশ পদার্থবিদ থমাস ইয়ং সর্বপ্রথম এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করেন। এই ক্ষেত্রে তিনি ব্যবহার করেন আলো। তিনি দেখতে পান আলো ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করছে, যা প্রমাণ করে আলো হচ্ছে ওয়েব, বা আলোর মধ্যে ওয়েব এর বৈশিষ্ট্য রয়েছে। 19 শতকের শেষ পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন যে আলো হচ্ছে ওয়েব, কিন্তু সমস্যা সৃষ্টি হয় 1887 সালে। জার্মান পদার্থবিদ HR হার্জ একটি ঘটনা লক্ষ্য করেন, যাকে বলে ফটো ইলেকট্রিক ইফেক্ট। সাধারণভাবে আলো কোনো মেটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে পারে না, কিন্তু হার্জ দেখেন দৃশ্যমান আলোর চেয়ে উচ্চ শক্তি সম্পন্ন আলো মেটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে পারে। আলো যদি ওয়েব হয়ে থাকে তাহলে এমনটা হবার কথা নয়, কিন্তু তারপরেও এমনটা হচ্ছিল, যার ফলে একটি রহস্য তৈরি হয়। পরবর্তীতে এই রহস্য উদ্ঘাটন করেন আলবার্ট আইনস্টাইন। তিনি প্রস্তাব করেন আলো ওয়েব নয়, বরং আলো হচ্ছে প্যাকেট অফ এনার্জি বা ওয়েব প্যাকেট, যাকে আমরা বর্তমানে ফোটন বলে জানি। তিনি বলেন এই ওয়েব প্যাকেট এর শক্তির পরিমাণ ওয়েবের ফ্রিকোয়েন্সি এর সমানুপাতিক।
অর্থাৎ E ইকুয়াল টু hf। এখানে E হচ্ছে এনার্জি, h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট এবং f হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বেশি হবে ফোটনের শক্তিও তত বেশি হবে। ফলে উচ্চ কম্পাঙ্কের আলো বা ফোটন বেশি শক্তি বহন করে, যার ফলে দৃশ্যমান আলোর চেয়ে উচ্চ কম্পাঙ্কের আলো মেটাল হতে ইলেকট্রন অপসারণ করে ফেলতে পারে এবং আইনস্টাইন এই কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। যাই হোক, এখান থেকে একটি প্রশ্নের জন্ম হয়, আলো বা ফোটন কি, ওয়েভ নাকি পার্টিকেল? কারণ আলো পার্টিকেলের মতো আচরণ না করলে মেটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে পারার কথা নয়। পরবর্তীতে 1909 সালে ব্রিটিশ পদার্থবিদ G.I. টেইলর 100 বছর আগে থমাস ইয়ং এর করা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আবার করেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি প্রথমেই সিঙ্গেল ফোটন ব্যবহার করেন। সিঙ্গেল ফোটনের ক্ষেত্রে তিনি পর্দায় সিঙ্গেল স্পট পাচ্ছিলেন। আলো যদি ওয়েভ হয় তাহলে একটি ফোটনের জন্য একটি স্পট পাবার কথা নয়, কিন্তু যখন অনেকগুলো ফোটন একসাথে ডাবল স্লিটে নিক্ষেপ করেন তখন পর্দায় ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন লক্ষ্য করেন। ফলে বোঝা গেল সিঙ্গেল বা আলাদাভাবে একটি ফোটন পার্টিকেলের মতো আচরণ করে এবং অনেকগুলো ফোটন একসাথে ওয়েভের মতো আচরণ করে। ফলে ধরে নেওয়া হয় ফোটন একই সাথে ওয়েভ এবং পার্টিকেল, যা খুবই বিব্রতকর। পরবর্তীতে ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ব্যবহার করা হয় ইলেকট্রনের ক্ষেত্রে, এবং ইলেকট্রনের ক্ষেত্রে যে ফলাফল পাওয়া যায় তা বলতে গেলে বিজ্ঞানীদের জন্য একটি বড় ধাক্কা ছিল। তারা দেখতে পান ইলেকট্রনের ক্ষেত্রেও ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন পাওয়া যাচ্ছে। তারা বলতে গেলে হতবাক হয়ে যান। যেই ইলেকট্রনকে এতদিন তারা পার্টিকেল মনে করে আসছিলেন তা এখন ওয়েভের মতো আচরণ প্রদর্শন করছে, এবং শুধু যে ওয়েভের মতো আচরণ করছে শুধু তাই নয়, সাথে সাথে আরও একটি অদ্ভুত বিষয় দেখা গেল। ইলেকট্রন দিয়ে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করার সময় যদি কোনো ডিটেক্টর ব্যবহার করা হয় বা দেখার চেষ্টা করা হয় তবে ইলেকট্রনের আর ওয়েভ বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে না, তখন পাওয়া যাচ্ছে ইলেকট্রনের পার্টিকেল বৈশিষ্ট্য। কিন্তু আবার যদি ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কেউ অবজার্ভ না করে বা দেখার চেষ্টা না করে তখন আবার ইলেকট্রন ওয়েভের মতো আচরণ করছে, যা এক অদ্ভুত রহস্যের জন্ম দেয়। যখন ইলেকট্রনকে কেউ দেখছে তখন সেটি পার্টিকেল, যখন কেউ দেখছে না তখন সেটি ওয়েভ। সত্যি অদ্ভুত একটি বিষয়। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কিভাবে ওয়েভের মতো আচরণ করতে পারে? সমুদ্রের ঢেউয়ের সাথে আমরা পরিচিত, যা আপ এন্ড ডাউনের মাধ্যমে তৈরি হয়, কিন্তু ইলেকট্রনের ওয়েভ বা ঢেউ কেমন? পরবর্তীতে 1925 সালে আরউইন শুডিঞ্জার ইলেকট্রনের ওয়েভের শেপ কেমন হবে বা ওয়েভ কেমন হবে তার একটি সমীকরণ প্রদান করেন। সমীকরণটি আমাদের পরিচিত ক্লাসিক্যাল ফিজিক্সের মতো সহজ সরল ছিল না, এমনকি আরউইন শুডিঞ্জার নিজে এই সমীকরণের পরিপূর্ণ ব্যাখ্যা দিতে পারেননি। এই সমীকরণের ব্যাখ্যা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে। পরবর্তীতে 1926 সালে জার্মান পদার্থবিদ ম্যাক্স বোর্ন ওয়েভ ইকুয়েশনের ব্যাখ্যার ক্ষেত্রে একটি চমৎকার এবং যুগান্তকারী আইডিয়া উপস্থাপন করেন। তিনি বলেন ওয়েভ ইকুয়েশন প্রবাবিলিটি বা সম্ভাবনার সাথে সম্পৃক্ত। ওয়েভ যেখানে বড় থাকবে সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি বেশি থাকবে, এবং যেখানে ওয়েভ ছোট থাকবে সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম হবে। তার মানে আপনি কখনোই নিশ্চিতভাবে বলতে পারবেন না ইলেকট্রনটি কোথায় আছে। আপনি শুধু একটি নির্দিষ্ট স্থানে ইলেকট্রন পাবার সম্ভাবনা কত তা বলতে পারবেন। অদ্ভুত শোনালেও এইভাবেই ইলেকট্রনের ওয়েভ আচরণ বর্ণনা করা হয়। আপনি যখন একটি ইলেকট্রন ডাবল স্লিটের মধ্যে ছুঁড়ে মারবেন তখন আপনি বলতে পারবেন না ইলেকট্রনটি পর্দার কোথায় গিয়ে আঘাত করবে, কিন্তু আপনি শুডিঞ্জারের প্রবাবিলিটি ওয়েভ ইকুয়েশন ব্যাখ্যা করে পর্দার নির্দিষ্ট একটি কোনো স্থানে আঘাত করার সম্ভাবনা কত তা বলতে পারবেন। আরউইন শুডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন এবং ম্যাক্স বোর্নের ব্যাখ্যা আমাদের বলে ইলেকট্রন কিভাবে কক্ষপথে থাকবে, কক্ষপথের শেপ বা আকার কেমন হবে ইত্যাদি। পরমাণুর কক্ষপথের কোথায় ইলেকট্রন থাকবে আমরা শুধু তার সম্ভাবনা বলতে পারবো। এত কিছুর পরেও কিন্তু রহস্য থেকেই যাচ্ছে, কারণ আমরা ইলেকট্রনকে একই সাথে অনেকগুলো স্থানে পাবার সম্ভাবনার কথা বলছি, কিন্তু যখন কোথায় আছে তা দেখার চেষ্টা করছি বা মেজারমেন্ট করছি তখন ইলেকট্রনকে কোনো একটি নির্দিষ্ট স্থানেই খুঁজে পাচ্ছি। কিন্তু কেন আমরা প্রথমেই নিশ্চিত করে বলতে পারছি না ইলেকট্রনটি কোথায় আছে? এই বিষয়টি নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি দেন হাইজেনবার্গ এবং নিলস বোর, এবং তাদের এই ব্যাখ্যাকে বলে কোপেনহেগেন ইন্টারপ্রিটেশন। তাদের ব্যাখ্যা অনুযায়ী যতক্ষণ না আমরা ইলেকট্রন কোথায় রয়েছে তা দেখার চেষ্টা করব ততক্ষণ ইলেকট্রন একই সাথে সম্ভাব্য সকল স্থানে একই সময়ে উপস্থিত থাকবে। নিলস বোরের মতে যখন একটি ইলেকট্রন বা যে কোনো সাব অ্যাটমিক পার্টিকেল মেজারমেন্ট বা দেখার চেষ্টা করা হয় তখন অ্যাক্টিভ মেজারমেন্ট ফোর্স ইলেকট্রন বা অন্যান্য সাব অ্যাটমিক পার্টিকেলকে তার সম্ভাব্য সকল স্থানের উপস্থিতিকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসতে বাধ্য করে। বিষয়টি খুবই অদ্ভুত এবং সেই সাথে ভুতুড়ে।
ভেবে দেখুন, আপনি কোনো কিছু দেখছেন না মানে এটি একই সাথে একই সময়ে সকল স্থানে উপস্থিত, এবং যখনই দেখবেন তখনই এটি একটি নির্দিষ্ট অবস্থানে আসবে। কোনো একটি বস্তুর এমন আচরণ ভাবাও তো কঠিন। নিলস বোর মেনে নিয়েছিলেন যে প্রকৃতির বাস্তবতা খুবই অস্পষ্ট, কিন্তু আইনস্টাইন এটি মানতে পারেননি। ফলে তিনি বলেন, আমি ভাবতে চাই চাঁদের দিকে না তাকালেও চাঁদ তার অবস্থানেই থাকবে। আইনস্টাইন বিশ্বাস করতেন কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স ভুল নয়, তবে এটি অসম্পূর্ণ। যাই হোক, এরপর সামনে আসে সাব অ্যাটমিক পার্টিকেলের আরও একটি অদ্ভুত আচরণ, যার নাম ইন্টেঙ্গেলমেন্ট। ইন্টেঙ্গেলমেন্ট হচ্ছে একটি থিওরিটিক্যাল প্রেডিকশন যা কোয়ান্টাম মেকানিক্সের ইকুয়েশন থেকে পাওয়া যায়। দুইটি পার্টিকেল যদি খুব কাছাকাছি এসে মিথস্ক্রিয়া করে বা এই এন্টেঙ্গেলমেন্টের সাথে আপনারা একটু খেয়াল করবেন যে আল্লাহ কিন্তু প্রত্যেকটা জিনিস, যেটা আমি আগেও বলেছি, প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। এখানে একটা চার্জ পজিটিভ এবং নেগেটিভ, এটা সম্বন্ধে বলা হচ্ছে, এবং এই এন্টেঙ্গেলমেন্ট আবিষ্কার করেই গত বছর নোবেল প্রাইজ পেয়েছে অ্যাস্ট্রোফিজিক্সে। এবং একটু খেয়াল করেন, এটা আল্লাহ যে জোড়ায় জোড়ায় সবকিছু তৈরি করেছেন সেই জিনিসটা এখানে পাওয়া একই যায়। ইভেন্ট থেকে দুইটি পার্টিকেল তৈরি হয়, তবে ওই দুটি পার্টিকেলের বৈশিষ্ট্যর মধ্যে এক ধরনের সম্পর্ক স্থাপন হয়, যার ফলে পার্টিকেল দুইটিকে যত দূরেই রাখা হোক না কেন তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ থাকবে। আইনস্টাইন যাকে বলেছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। এই ইন্টেঙ্গেলমেন্ট বিষয়টি আসলে কেমন? মনে করুন এই পয়সা দুটি ইন্টেঙ্গেল পার্টিকেল। এই দুটি পয়সার মধ্যে একটি পয়সাকে পৃথিবীতে রাখা হয়েছে এবং অন্য পয়সাটিকে মঙ্গল গ্রহে রাখা হয়েছে। এখন পৃথিবীতে রাখা পয়সাটিকে টস করার পর যদি হেড আসে, তবে মঙ্গল গ্রহে রাখা পয়সাতে টস করলে অবশ্যই টেল আসবে, এবং পৃথিবীতে রাখা পয়সায় যদি টেল আসে তবে মঙ্গল গ্রহে রাখা পয়সায় হেড আসবে। এবং প্রতিবারই এমন হবে, কোনো ক্ষেত্রেই এর উল্টো হবে না। একটি টেল আসলে অপরটি হেড আসবেই, এবং এটিই হচ্ছে ইন্টেঙ্গেলমেন্ট। সাব অ্যাটমিক পার্টিকেল যেমন ইলেকট্রনের একটি বৈশিষ্ট্য হচ্ছে স্পিন। এই স্পিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সুপারপজিশন, অর্থাৎ স্পিন একই সাথে আপ ডাউন দুই অবস্থাতেই থাকতে পারে, এবং স্পিনটি আপ না ডাউন অবস্থায় রয়েছে তা দেখার চেষ্টা করা হলেই যে কোনো একটি নির্দিষ্ট অবস্থায় চলে আসে। সাব অ্যাটমিক পার্টিকেলের এই সুপারপজিশন ব্যবহার করে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, মনে করুন দুইটি ইলেকট্রন ইন্টেঙ্গেল অবস্থায় রয়েছে। এখন এই দুইটি ইলেকট্রনের মধ্যে একটি অদ্ভুত যোগাযোগ থাকবে। একটি ইলেকট্রনকে মনে করুন পৃথিবীতে রাখা হয়েছে এবং অন্যটিকে চাঁদে। এখন পৃথিবীর ইলেকট্রনের স্পিন যখন দেখব, তখন যদি এতে আপ স্পিন পাওয়া যায়, তবে চাঁদে রাখা ইলেকট্রনে অবশ্যই ডাউন স্পিন পাওয়া যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? দুইটি ইন্টেঙ্গেল পার্টিকেল কিভাবে তাদের মধ্যে যোগাযোগ বা কানেকশন বজায় রাখে? এত দূরে থাকার সত্ত্বেও কিভাবে একটির ফলাফল আরেকটিকে প্রভাবিত করে? এই প্রশ্নের উত্তর এখনও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়। তবে পার্টিকেলের এই বৈশিষ্ট্যের ফলে হয়তোবা ভবিষ্যতে হিউম্যান টেলিপোর্টেশন সফলতা পেতে পারে বা বাস্তবে রূপ নিতে পারে, হয়তোবা। সাব অ্যাটমিক পার্টিকেলের আরও একটি অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে কোয়ান্টাম টানেলিং। হ্যারি পটারের এই দৃশ্য সবাই দেখেছেন। এখন যদি বলা হয় এটি আসলেই সম্ভব, তখন অবশ্যই কথাটি বিশ্বাস হবে না, কিন্তু সাব অ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে এটি আসলেই সম্ভব, যাকে বলা হচ্ছে কোয়ান্টাম টানেলিং। একটি দেয়ালের এক পাশে যদি আপনি ইলেকট্রন রাখেন, তবে দেয়ালের অপর পাশে এই ইলেকট্রনটি খুঁজে পাবার সম্ভাবনাকে আপনি একদম শূন্য বলতে পারবেন না, কারণ ইলেকট্রন ওয়েবের মতো আচরণ করবে, এবং ওয়েব যখন কোনো দেয়ালে আঘাত করে তবে এই ওয়েব একেবারে শেষ হয়ে যায় না। এর কিছুটা অংশ দেয়ালের অপর পাশেও পাওয়া যায়। যেহেতু দেয়ালের অপর পাশে ওয়েব পাওয়া যাচ্ছে, সুতরাং ইলেকট্রনকে অপর পাশে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই বিষয়টি যদিও জাদুর মতো মনে হচ্ছে, কিন্তু এটি ঘটছে, এবং এর ফলে কিন্তু সূর্য আলো দিচ্ছে, সেই সাথে অনেক ইলেকট্রনিক ডিভাইস কাজ করছে। তবে এই কোয়ান্টাম টানেলিং বিষয়টি নির্ভর করে দেয়াল বা ব্যারিয়ারের উচ্চতা, প্রশস্ততা এবং পার্টিকেলের ভরের উপর। এই কোয়ান্টাম টানেলিং নিয়ে একটি আলাদা ভিডিও করার ইচ্ছে রয়েছে, ভবিষ্যতে হয়তোবা করব। সাব অ্যাটমিক পার্টিকেলের অবস্থানের অনিশ্চয়তা, ইন্টেঙ্গেলমেন্ট, কোয়ান্টাম টানেলিং ইত্যাদি অদ্ভুত সব বৈশিষ্ট্যের জন্য কোয়ান্টাম ফিজিক্সকে বুঝেও মনে হয় বুঝলাম না। এই ছিল কোয়ান্টাম ফিজিক্স। রাইট, কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্টটা আমার কাছে অদ্ভুত একটা ব্যাপার মনে হয়, বা আল্লাহ একটা বিশেষ সৃষ্টি মনে হয়, যে উনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যেটা আইনস্টাইন বলে গিয়েছিল। তো এটা প্র্যাকটিক্যালি এই 2022-এ নোবেল প্রাইজ পেয়েছে এই ফিজিক্সে, এবং এটা প্রমাণিত হয়েছে এই বিহেভিয়ার প্যাটার্নটা। এবং পাশাপাশি ইলেকট্রনের যে ব্যাপারটা বলা হলো, ইলেকট্রনের
যে এই মুভমেন্ট গুলো 1 সেকেন্ডের কোটি 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 ভাগ, মানে 1/1 সেকেন্ড, 1/-18 সেকেন্ড মানে হচ্ছে একের পরে যে 1800 শূন্য দেই, 18টা শূন্য দেই একের পরে, এত ভাগের 1 ভাগ সেকেন্ডে, সেখানে ইলেকট্রনের মুভমেন্টটাকে, ইলেকট্রন কিভাবে মুভ করছে, কাজ করছে, যে সায়েন্সটা ডিল করে, যে ইকুইপমেন্টটা, সেটাকে বলা হয় অ্যাটোসেকেন্ড সায়েন্স। এই অ্যাটোসেকেন্ড সায়েন্স আবিষ্কার করে 2023-এ নোবেল প্রাইজ পেয়েছে সায়েন্সে, ফিজিক্সে। আমার যে কথাটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে সায়েন্টিস্ট হতে চাচ্ছি না, বাট আমরা এখান থেকে আল্লাহর শ্রেষ্ঠত্ব বুঝতে চাচ্ছি। তাহলে মানে সাব অ্যাটমিক ওয়ার্ল্ডে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন, কি বিশাল ব্যাপার, যেগুলো আমরা ইউজ করে এখন এগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লায়েন্স গুলো দেখতে পাচ্ছি। আমরা মোবাইল দেখতে পাচ্ছি, আমরা মাইক্রোওয়েভ দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সবই সম্ভব হয়েছে আল্লাহর গিভেন সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো পার্টিকেল এবং সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে দেওয়ার কারণে। তো এই ছিল আজকের আমার বক্তব্য। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। স্যার আমি দুটা বিষয় তো রিপিট চাচ্ছিলাম, মানে অন্য মনস্কর কারণে বুঝতে পারিনি আর কি। আচ্ছা, একটা স্যার বললেন যে কেমন যেন মোবাইল আবিষ্কার হতে যাচ্ছে ভবিষ্যতে, এই একটা বিষয়। বলছি। আর একটা হলো স্যার, এই যে যেমন পৃথিবী নিজ কক্ষে ঘন্টায় 3000 কিলোমিটার বেগে ঘুরছে, এরকম স্যার যে আরো দুটা কি কি বললেন ঘুরছে, এই দুটা একটু স্যার নোট নিতাম আর কি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বলছি, রাইট, থ্যাংক ইউ। প্রথমটা যেটা বললেন আপনি, মোবাইল স্যার, হ্যাঁ, এই যে কেমন যেন মোবাইল আবিষ্কার হতে রাইট, রাইট, যাচ্ছে। রাইট, 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 কোয়ান্টাম কমিউনিকেশন। এইটা লাইক আপনি সাপোজ আপনি এক জোড়া জুতো আপনার কাছে আছে, একটা ডান পায়ের জুতা, একটা বাম পায়ের জুতা। হ্যাঁ, তাইলে আমি যদি বাম পায়ের জুতাটা এখানে রাখি আর ডান পায়ের জুতাটা আমি চাঁদে রাখি, তাহলে আপনি তো বলতে পারবেন এখানে আমার বাম পা আছে, মানে বাম পায়ের জুতা আছে, মানে চাঁদে আমার ডান পায়ের জুতাটা আছে। আচ্ছা, এটা হলো একটা। আমি যদি একটা 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 মুদ্রা নেই, মুদ্রার 2 পিঠ আছে, একটা হলো হেড, একটা টেল। তাহলে আমি যদি মুদ্রাটার সেম জিনিস, একটা পার্ট হেডটা আমি এখানে রাখলাম, টেলটা পাঠিয়ে দিলাম চাঁদে, তাহলে আমি মুদ্রাটা আমি টচ করলাম, তাহলে আমি ইয়ে করতে পারবো যে মুদ্রার হেডটা যদি এখানে থাকে তাহলে টেলটাও এখানে আছে। এখন আমি যদি এটাকে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমি যদি কি বিহেভিয়ার প্যাটার্নটাকে রিভার্স করি, আমি যদি বলি যে আমি কথা বলছি, আমি আমি পৃথিবীতে বললাম, আর এটাকে আমি রিভার্স করলে আমি কমিউনিকেশনটা কি করে, আমরা কোডিং এবং ডিকোডিং করি। আমরা যখন আগের জগতে যখন আমরা ওই ট্রাক্টর মাধ্যমে মেসেজ পাঠানো হইতো, প্রথমে কোডিং করে পাঠানো হইতো, ওই পাশে গিয়ে ডিকোড করা হইতো। তাহলে আমি যখন মোবাইলে কথা বলছি তখন কিন্তু একটা পাওয়ার লস হচ্ছে। আমি এখান থেকে কথা বলছি, আমেরিকায় যখন শুনতে পাচ্ছে সে হয়তো বা 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড পরে শুনছে। বাট আমি যদি কোয়ান্টাম কমিউনিকেশনের মাধ্যমে আমি যোগাযোগ করি, তাহলে আমি এখানে ওই পার্টিকেলটার মধ্যে যে যে বিহেভিয়ারটা আছে, এটা যদি আমি রিভার্স করতে পারি অপোজিট সাইডে, তাহলে কিন্তু আর মাঝখানে আর কোনো শক্তি খরচ হবে না। আমি যে মুহূর্তে এই মেসেজটা এই পার্টিকেলের পৃথিবীর এই প্রান্তে দিব, আমি কিন্তু চাঁদে গিয়ে বা ওই কোটি কোটি কিলোমিটার দূরে ওইটার আমি যদি রিভার্স, আমি যদি এটাকে ডিকোড করি, তাহলে এই যাত্রাপথের যে এনার্জি লস, এটা কিন্তু আর হবে না। তাইলে কি হবে, আমি সঙ্গে সঙ্গে জিনিসটা দেখতে পাবো। তো কোয়ান্টাম কমিউনিকেশন ভবিষ্যতে আসছে, এখনো আসে নাই। লাইক চায়না অলরেডি একটা কোয়ান্টাম কমিউনিকেশনের জন্য স্যাটেলাইট লঞ্চ করেছে, এবং সামনের দিকে কমিউনিকেশন আসবে উইদাউট এনি পাওয়ার লস, স্ট্রেট ওয়ে ইট উইল বি কমিউনিকেটেড। তো এইটা সম্ভব হয়েছে শুধুমাত্র এইটার কারণেই, যে মহান আল্লাহ তাআলা বলছেন যে আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করি নাই। তো জোড়ার পার্টিকেলগুলোর বৈশিষ্ট্যগুলো কিন্তু ওইভাবে অপোজিট আছে। ওই জোড়া ভাই যখন জন্মগ্রহণ করে তাদের বৈশিষ্ট্যের ভিতরে মিল থাকে।
তো ব্যাপারটা এইরকম, এটা একটা আমি বড় আকারে বুঝাইলাম, হয়তো বা আরো মাইক্রো জিনিস যারা বিজ্ঞানী ওনারা বলতে পারবেন, বাট কন্টেন্ট কমিউনিকেশন ইন দ্য ফিউচার কমিউনিকেশন ইনশাল্লাহ আসতেছে, এটার মাধ্যমে এইভাবে আমরা যোগাযোগ করতে পারবো। আমি কি মোটামুটি বুঝাতে পারলাম মনিরুল ভাই? এটা গেলে একটা। আপনার আরেকটা মনে হয় কোশ্চেন ছিল, দ্যাট ইজ অ্যাবাউট, কোনটার ব্যাপারে যেন কোশ্চেন ছিল আপনার? পৃথিবী ঘোরার ব্যাপারে, রাইট। আমাদের পৃথিবী আমাদের অক্ষের উপরে যে 24 ঘন্টায় যে ঘুরছে, সেইটা হলে গতি হচ্ছে ঘন্টায় 3000 কিলোমিটার, ঘন্টায় আনুমানিক 2.5 থেকে 3000 কিলোমিটার। আর পৃথিবী যে সূর্যের চারিদিকে 365 দিনে ঘুরে আসতেছে, সেখানে ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার। এটা সামনে আমার আরেকটা ক্লাসে এটার ডাটাগুলো লিখিত পাবেন, ওখানে আরো বিশ্লেষণ পাবেন সেখানে। তারপর আমি একটু বলছি, যেহেতু মনির ভাই জানতে চেয়েছেন, ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার পার আওয়ার হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। আর সূর্য যে এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে যে ব্ল্যাক হোল যে সেন্টার পয়েন্ট রয়েছে, সেটার চারিদিকে ঘুরছে, সেখানে ঘুরছে ঘন্টায় প্রায় 8 লক্ষ কিলোমিটার। এবং এই গ্যালাক্সির চারিদিকে ঘুরে আসতে লাগে প্রায় 20 মিলিয়ন ইয়ার্স। 20 মিলিয়ন, 250 মিলিয়ন বছর। হ্যাঁ, মিলিয়ন, 20 মিলিয়ন ইয়ার্স, তার মানে হচ্ছে মিলিয়ন। এই ডাটাগুলো সামনের দিকে আছে। আমি এখন আসলে আমি সাডেন ডাটা বলছি, সামনের দিকে লিখিত ডাটাগুলো দিয়ে আমি বিশ্লেষণ করব, বাট এটা আনুমানিক ধারণা নেওয়ার জন্য। আমি আপনাদের বারবার বলছি, ডাটা স্পেসিফিক মুখস্থ করা কিন্তু ইম্পর্টেন্ট না, এটার মাধ্যমে আল্লাহর বিশালত্বটা ধারণ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনির ভাই, আপনি কি মোটামুটি বুঝতে পারলেন?